ওকে, সবাই শুনতে পাচ্ছি? আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। Yes, sir. আজকে আমরা শুরু করি, চলো। তো সবাই থ্রেডের ভিডিওটা সবাই দেখেছিলে না দেখোনি? এখনো দেখা হয়নি? থ্রেড সবাই দেখেছো না দেখা হয়নি এখন? মানে অ্যাটলিস্ট একটাও দেখা স্যার হয়েছে? একটা ভিডিও দেখা হয়েছে। একটা দেখা হয়েছে, বেশ। একটা দেখে কি মনে হচ্ছে? কিছু বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার বুঝেছি। বোঝা গেছে, বেশ। ওকে, থ্রেডের কনসেপ্টটা একটু কনসেপচুয়াল, অবশ্যই কনসেপচুয়াল একটা কনসেপ্ট। তো যদি একবার দেখলেই একটু ভালো করে যদি দেখো অবশ্যই বুঝতে পারবে, না হলে আরেকবার দেখতে হবে, দুবার করে দেখতে হবে। দুটো ভিডিও দিয়েছি, দুটোকেই খুব ভালো করে দেখতে হবে। থ্রেড থেকে কিন্তু কোশ্চেন আসে, আর আমরা যে টপিকগুলো ডিসকাশন করেছি তার থেকে কিন্তু কোশ্চেন থাকবে থ্রেডে। তো কি কোশ্চেন থাকবে সেটা আজকে আমরা আজকে তো আমরা এক্সেপশন হ্যান্ডলিং পড়ছি, তো বেসিক্যালি ওই চ্যাপ্টারের মধ্যেই এক্সেপশন হ্যান্ডলিং আর থ্রেড একসাথেই আছে, ম্যানেজিং এরার এক্সেপশন অ্যান্ড থ্রেড। ওকে, তো আজকে আমরা এরার এক্সেপশন পড়বো। এখান থেকেও কোশ্চেন থাকে জাভাতে, তো কি টাইপের কোশ্চেন আসে না আসে সেটা আমরা ডিসকাশন করবো ক্লাসের শেষে। তো যদিও আজকে হয়তো আমরা এরার বা এক্সেপশন হ্যান্ডলিংটাকে আজকে আমরা শেষ করতে পারবো না, আমাদের কালকে দিনটাও লাগবে। কালকে আমরা ক্লাসটা সকালের দিকে নেবো, আমি টাইমটা জানিয়ে দেবো। তো কালকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং আমরা পুরোপুরি কভার করে ফেলতে পারবো। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। ঠিক আছে, মানে বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। আমি যেভাবে বলবো সেখানে বুঝতে হয়তো কোনো সমস্যা হবে। চল, ফার্স্ট আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর ফার্স্টে আমরা একটু ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে যাব। আমি প্রথমে একটু একটু ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ইন্ট্রোডাকশন বলার পর তারপরে কনসেপ্টে আসবো। আমি এখানে অলরেডি জাভার বিএসসিআর এর কোশ্চেনগুলো আমার এখানে খোলা আছে, মানে ওপেন করা আছে। তো সেখান থেকে আমরা দেখবো, আগে পড়ে নিই, তারপরে দেখবো যে এক্সেপশন হ্যান্ডলিং থেকে কি কি টাইপের কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে। আর সেই কোশ্চেনগুলো তো আমরা পড়বোই। আমি যে টপিকটা আমি ডিসকাশন করবো তার মধ্যে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু কভার আপ হয়ে যাবে। ওকে, সমস্ত কোশ্চেনগুলো কিন্তু কভার হয়ে যাবে। তো ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি এক্সেপশন হ্যান্ডলিং এর। একটু ভালো করে শুনবে, আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা সেশন। তো আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, তখন আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি বা আমি যখন কোনো একটা প্রোগ্রাম লিখি ফার্স্ট হয়তো ধরে নাও, তখন আমার সেই প্রোগ্রামটা ফার্স্ট অ্যাটেম্পটে যে প্রোগ্রামটা রান করবে তার সিউরিটি কিন্তু খুব কম, সেটা কিন্তু খুব রেয়ার। যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, সি শিখছি বা পাইথন শিখছি, আমার ফার্স্ট যে প্রোগ্রামটা আমি হয়তো রান করাতে চাইছি সেই প্রোগ্রামটা হয়তো আমার ফার্স্ট অ্যাটেম্পটে রান করাটা কিন্তু খুব রেয়ার। করে যায়, অনেকে করে যায়, আবার অনেকে কিন্তু সেটা করে না। তার মানে এটা খুবই কমন একটা মানে ফ্যাক্ট যে আমরা সেখানে কিছু মিস্টেক করি। আমরা যখন প্রোগ্রামটাকে টাইপ করি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমরা সেখানে হয়তো কিছু টাইপিং মিস্টেক করি। আর যে মিস্টেকটা আমি ওখানে করছি সেই মিস্টেকটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লিড করছে একটা এরারকে, তাই না? আমাদের মিস্টেকের জন্যই তো কোনো এরার আসে। তাহলে আমাদের যে মিস্টেকটা কিন্তু অ্যাকচুয়ালি মাইট লিড টু অ্যান এরার। তো যে এরারটার জন্য আবার আমার প্রোগ্রামটা আমাকে কোনো সঠিক রেজাল্ট দেখাবে না, আমাকে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট দেখাবে, যেটা আমার এক্সপেকটেশন নয় ওই রেজাল্টটা। তার মানে এরার হচ্ছে বেসিক্যালি একটা রং একটা কনসেপ্ট। যে প্রোগ্রাম যে এরারটা আমার প্রোগ্রামটাকে কিন্তু সে ভুল করে দেয়, মানে এরার নিজের সে একটা রং রং কনসেপ্ট একটা, সে আবার কিনা আমার প্রোগ্রামটাকেও সে কিন্তু আবার ভুল করে দেয়। তো এরার যদি আসে আমার প্রোগ্রামে তাহলে সেখান থেকে আমরা কোনো ইনকারেক্ট আউটপুট পেতে পারি, বা অনেক সময় এরার আসার কারণে আমার প্রোগ্রামের এক্সিকিউশনটা হঠাৎ করে হয়তো টার্মিনেট করে যায়, বা হয়তো আমার সিস্টেমটা ক্র্যাশ করে যায়। তো এই সমস্ত মানে বাজে জিনিসপত্রগুলো ঘটে আমার সাথে যদি আমার প্রোগ্রামে কোনো মিস্টেক হয়। আর মিস্টেক হওয়া মানেই কোনো যদি এরার আসে তাহলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের হয়। তাহলে এটা এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে যদি আমরা ওই যে টাইপের যে এরার গুলো আসছে বা পসিবল যে এরার কন্ডিশন গুলো আমার প্রোগ্রামে আসছে, তো সেই এরার কন্ডিশনস গুলোকে বা এরার গুলোকে যদি আমরা ডিটেক্ট করতে পারি আর যদি আমরা ম্যানেজ করতে পারি প্রপারলি, তাহলে হয়তো আমার প্রোগ্রামটা
এক্সিকিউশন করতে করতে হয়তো ক্র্যাশ করবে না, বা আমার প্রোগ্রামটা হয়তো হঠাৎ করে টার্মিনেট করে যাবে না। ওকে, তো আমরা যেটা দেখলাম বা যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমরা নর্মালি প্রথম যখন প্রোগ্রামিং শিখি তখন আমাদের কাছে একটা এরার আসে, আর সেই এরারটা আসা মানেই হচ্ছে কিছু মিস্টেক করি বলেই এরারটা আসে, আর সেই এরারটা আসা মানেই হচ্ছে যে যেটা হয়তো আমরা রং করছি বা ভুল করছি তার জন্য কিন্তু আমার প্রোগ্রামটাও ভুল হয়ে যায়। আর এরার যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের ইনকারেক্ট আউটপুট দেয়, আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটা টার্মিনেট করে যেতে পারে, অথবা আমার সিস্টেমটা কোনো কোনো সময় ক্র্যাশ করতেও পারে। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ওই এরারগুলোকে আমাদের ডিটেকশন করবার প্রয়োজন আছে, এরারগুলোকে আমাকে ডিটেক্ট করতে হবে, দেন এরারগুলোকে আমাকে কি করতে হবে, আমাকে ম্যানেজ করতে হবে আমাকে প্রপারলি। যদি আমরা ডিটেকশন করতে পারি ভালোভাবে, যদি আমরা ম্যানেজ করতে পারি ভালোভাবে এরারগুলোকে, তাহলে আমাদের প্রোগ্রামটা হঠাৎ করে টার্মিনেট করে যাবে না, বা আমাদের এক্সিকিউশনটা তোমার মানে ডিউরিং এক্সিকিউশন আমার প্রোগ্রামটা ক্র্যাশ করবে না। ওকে, তো তার জন্য আমাদের এরারটাকে আমাকে ডিটেকশন করতে হবে, বা তার সঙ্গে সঙ্গে আমাকে এরারটাকে আমাকে ম্যানেজ করতে হবে বা কারেকশন করতে হবে। ওকে, তো আমরা তো এতক্ষণ ধরে তো এরার কেন আসে তার রিজন আমরা বলছিলাম। এবার এই যে আমরা এরার গুলো আমরা দেখলাম, যে এই যে আমরা এরারের কনসেপ্ট দেখলাম, তো কেন এরার আসে, মিস্টেকের জন্য আমাদের এরার আসে, সেটা কোনো টিপোলজিক্যাল মিস্টেক হতে পারে, যে হয়তো টাইপ করতে গিয়ে হয়তো আমরা কোনো মিস্টেক করে ফেলেছি, তার জন্য এরার আসতে পারে। ওকে, মিস্টেক তো যে কোনো কারণের জন্য হতে পারে। তাহলে এই এরারকে বেসিক্যালি আমরা আগেও পড়ে এসেছি। আমি এখানে যেহেতু এক্সেপশন হ্যান্ডলিং করছি, এই এরারকে আমরা জাভা রেসপেক্টে আমরা টু টাইপে ডিভাইড করছি। ফার্স্ট হচ্ছে যেটা আমরা সবাই জানি, তাকে আমি কম্পাইল টাইম এখানে এরার বলবো না, তাকে আমি বেসিক্যালি এখানে বলবো সিনট্যাক্স এরার, যে টার্মটা আমরা সবাই জানি। এটা ওয়ান কাইন্ড অফ এরার্স যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে। আর সেকেন্ড যে টাইপের এরারটা সম্বন্ধে আমরা জানি, দ্যাট ইজ আ রান টাইম এরার। তাহলে আমি জাভাতে এরারকে আমরা টু টাইপে ক্লাসিফাই করলাম, একটা হচ্ছে আমার সিনট্যাক্স এরার, আর একটা হচ্ছে আমাদের রান টাইম এরার। ওকে, এবার আমরা যে যে কনসেপ্টটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। আমরা কিন্তু এখনো এক্সেপশনের কনসেপ্টে যাইনি। তো এক্সেপশনে কি করে ঢুকবো তার জন্য আমরা কিন্তু আগে এত এত কিছু কথাবার্তা বলছি। আমরা কিন্তু এর থেকে কিন্তু আমি ঠিক লিঙ্ক করে তোমাকে এক্সেপশনের মধ্যে আমরা ঢুকবো, বা সেই লিঙ্কটা কিন্তু আমি এখন তৈরি করছি। ঠিক আছে, যে কোথায় আমাদের এক্সেপশনটা আসছে বা কোথায় এন্ট্রি নেবে এক্সেপশনের কনসেপ্টটা। ওকে, তো সেরকম ভাবে আমরা এটাকে আস্তে আস্তে এগোচ্ছি। তো আমরা এখন টাইপস অফ এরার পড়ছি, কারণ দু রকম টাইপের এরার আছে, একটা সিনট্যাক্স এরার, একটা হচ্ছে রান টাইম এরার। এছাড়া আরো ডিফারেন্ট টাইপের এরার পসিবল, তো সেটা আমি এখানে এই কনটেক্সটটা আমি মানে ডিসকাশন করছি না। আমাদের দরকার এখন সিনট্যাক্স এরারের কনসেপ্ট আর হচ্ছে রান টাইম এরারের কনসেপ্ট। তো আমি এটাকে আবার সিনট্যাক্স এরার না বলে আমি এটাকে আর একটা নামেও ডাকতে পারি না, সেটা আমরা আগে দেখেছি, সেটা হচ্ছে কম্পাইল টাইম এরার। ওকে, কম্পাইল টাইম এরার। তো ডিউরিং কম্পাইলেশন টাইম আমার যে এরার গুলো আসে বা ডিটেকশন হয় ডিউরিং কম্পাইল টাইমে, সেই এরার গুলোকে আমরা কম্পাইল টাইম এরার বলে আমরা সবাই জানি। তো বেসিক্যালি কম্পাইল টাইমে আমাদের সিনট্যাক্স এরার জেনারেট হয় বলে অনেক সময় কম্পাইল টাইম এরারকে আমরা সিনট্যাক্স এরারও আমরা বলে থাকি। তাহলে যত সিনট্যাক্স এরার আমরা ডিটেকশন করি বা ডিটেক্টেড হয়, যত সিনট্যাক্স এরার ডিটেক্টেড হয়, সব কিন্তু ডিটেক্টেড করে কে বা ডিসপ্লে করে কে না, জাভা কম্পাইলার, তাই না? তাহলে আমাদের প্রোগ্রামে যত সিনট্যাক্স এরার আসে, সেই সিনট্যাক্স এরারগুলোকে বেসিক্যালি ডিটেকশন করে বা ডিটেক্ট করছে, বা সেগুলোকে ডিসপ্লে করছে, সেই এরারগুলোকে ডিসপ্লে করছে কে না, এই কাজটা কিন্তু বেসিক্যালি করতে আমাকে হেল্প করে, সেটা হচ্ছে জাভা কম্পাইলার। কম্পাইলার কিন্তু তার এটা কাজ। আমরা সি পড়তে গিয়ে দেখেছি যে সি এর ক্ষেত্রে সি কম্পাইলার কিন্তু আমাদের সিনট্যাক্স এরারগুলোকে ডিটেকশন করে, তাকে ডিসপ্লে করতে আমাদের সি কম্পাইলার আমাদেরকে হেল্প করতো। ওকে, তো যেহেতু জাভা কম্পাইলার আমার এই এরারগুলোকে বা সিনট্যাক্স এরারগুলোকে জাভা কম্পাইলার তোমার ডিটেকশন করছে বা ডিসপ্লে করছে, তার জন্য এই টাইপের এরারকে আমরা বলতে পারি কম্পাইল টাইম এরার। ওকে, তো যেহেতু জাভা কম্পাইলার সিনট্যাক্স এরারগুলোকে ডিটেকশন করছে বা তাকে ডিসপ্লে করছে, তার জন্য আমরা এই টাইপের যে এরারটা তাকে আমি বলতে পারি কম্পাইল টাইম এরার। তো এটা কমন একটা ফ্যাক্ট, এটা আমরা কিন্তু আগেও আমরা দেখে এসেছি। তো এটাকে আমরা কম্পাইল টাইম এরার বলে আমরা জানতে পারি বা জানি। এবার যদি আমি বলি যে জাভাতে আমাদের
জাভাতে আমাদের কি কি মানে কম্পাইল টাইম এরার বা সিনট্যাক্স এরার কেমন ধরনের দেখতে হয়, বা কি ভুল হলে সেটাকে আমরা সিনট্যাক্স এরার বলবো, বা কোথায় ভুল করলে বা কোথায় মিস্টেক করলে আমরা সেই এরারটাকে আমরা সিনট্যাক্স এরার বলবো না। তার জন্য যেটা বলা সেটা হচ্ছে যে যখন কম্পাইলার একটা এরারকে ধরো ডিসপ্লে করে, তুমি ধরো একটা প্রোগ্রামকে জাভা একটা প্রোগ্রামকে তুমি লিখেছো, তুমি একটা জাভা প্রোগ্রামকে তুমি লিখেছো, তোমার প্রোগ্রামটার নাম দিয়েছো তুমি এ ডট জাভা, যেখানে এটা হচ্ছে তোমার ফাইল নেম আর ডট জাভাটা হচ্ছে তোমার ফাইলটার এক্সটেনশন। তুমি এবার এই ফাইলটাকে তুমি এবার কম্পাইলারকে দিচ্ছ, কারণ জাভা হচ্ছে কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার বেসড ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্টে কম্পাইলার নেবে, তারপর ইন্টারপ্রিটার নেবে, তাই না? আমাদের জেভিএম এর একটা কনসেপ্ট আছে ওখানে। এবার কম্পাইলার তোমার জাভা কোডটাকে নেওয়ার পর সে কিন্তু এখন কম্পাইল করছে, সে কিন্তু এখন চেক করছে যে তোমার প্রোগ্রামের মধ্যে কোথাও কোনো সিনট্যাক্স এরার আছে কিনা। যদি কোনো সিনট্যাক্স এরার থাকে তার মানে দেখো কম্পাইলার কিন্তু এখন তোমার ডট জাভা ফাইলটাকে সে কিন্তু এখনো কনভার্ট করছে না, কারণ কম্পাইলারের কিন্তু মেন কাজ যেটা সেটা হচ্ছে তোমার ডট জাভা ফাইলকে ডট ক্লাস ফাইলে কনভার্ট করে, তাই না? বা বাইট করে কনভার্ট করে, তাই তো? তাহলে আমার কিন্তু অ্যাকচুয়ালি কম্পাইলারের কাজ হচ্ছে যে এই ডট জাভা ফাইলটাকে ও কিন্তু কনভার্ট করবে ডট ক্লাস ফাইলে। তাহলে এই ডট ক্লাস ফাইলে কনভার্সন করবার আগে কিন্তু কম্পাইলার চেক করে নিচ্ছে যে তোমার প্রোগ্রামটার মধ্যে কোনো কম্পাইল টাইম বা কোনো সিনট্যাক্স এরার আছে কিনা। তাহলে আমাদের ডট ক্লাস ফাইল তৈরি করার আগে অবশ্যই আমাকে সিনট্যাক্স এরারটাকে আমাকে ফিক্স করতে হবে, বা যত এরার আছে আমাকে ফিক্স করতে হবে, যাতে করে আমরা সাকসেসফুলি কম্পাইল করতে পারি আমার প্রোগ্রামটাকে, যাতে করে আমরা হয়তো আমার প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুলি আমরা হয়তো রান করতে পারি। ওকে, এবার কি কি টাইপের আমাদের কম্পাইল টাইম এরার আসতে পারে, মানে বেসিক্যালি মোস্ট অফ দ্য কম্পাইল টাইম এরার্স মানে যেটা আসে সেটা কিন্তু একটাই কারণ, তার কারণটা হচ্ছে তোমার টাইপিং মিস্টেকের কারণে কিন্তু মোস্ট অফ দ্য কম্পাইল টাইম এরার কিন্তু বেসিক্যালি অকার করে। ওকে, এবার এছাড়া যদি কোনো টিপোগ্রাফিক্যাল যদি এরার আসে সেটাকে তোমার ফাইন্ড করা খুব হার্ড, মানে কঠিন। টিপোগ্রাফিক্যাল মানে হচ্ছে তোমার টাইপিং মিস্টেকের জন্য তোমার যে এরারটা আসে তাকে বলা হয় টিপোগ্রাফিক্যাল এরার। এই টার্মটা হয়তো আমরা অনেক সময় শুনে এসেছি, যে তুমি ধরো হয়তো একটা কোনো প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছো, এবার সেই প্রজেক্ট রিপোর্টে হয়তো তোমার ধরো হয়তো কোনো একটা জায়গাতে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। এবার যখন তোমার ধরো হয়তো তুমি এক্সামিনারকে যখন দেখাচ্ছ, বা হয়তো তোমার যে ইন্টারভিউয়ার্স তাকে যখন তুমি দেখাচ্ছ, তখন সে দেখে বলছে এখানে তুমি কি করেছো, তুমি ভুল করেছো। তখন সেখানে কিন্তু এটা মানে এক্সকিউজ দেওয়া যায় যে স্যার এটা হচ্ছে একটা টিপোগ্রাফিক্যাল এরার, স্যার প্লিজ কনসিডার মি। তো টিপোগ্রাফিক্যাল এরারটা কিন্তু বেসিক্যালি তোমার টাইপিং মিস্টেকের কারণে হতে পারে। আর যদি কোনো টাইপিং মিস্টেকের কারণে কোনো এরার আসে, তো সেই টাইপের এরারটাকে কিন্তু তোমার ফাইন্ড করা কিন্তু খুব হার্ড, মানে অ্যাকচুয়ালি হার্ড টু ফাইন্ড। তা কিন্তু ফাইন্ড করা কিন্তু খুব সমস্যা ব্যাপার। তো কিন্তু সেটাকে আমাকে ক্যারেক্টার ওয়াইজ বা ক্যারেক্টার ধরে ধরে আমাকে চেক করে করে দেখতে হয়, বা ওয়ার্ড ধরে ধরে আমাকে চেক করে করে দেখতে হয় যে আমাদের কোথায় প্রবলেমটা আছে। তো সিনট্যাক্স এরারের মধ্যে বা কম্পাইল টাইম এরার্স এর মধ্যে আমরা মোস্ট কমন যে টাইপের প্রবলেমগুলো, মানে মোস্ট কমন যে প্রবলেমগুলো যার কারণে আমাদের সিনট্যাক্স এরার আসতে পারে, কমন যে প্রবলেমগুলো যে কারণের জন্য আমাদের সিনট্যাক্স এরার আসতে পারে, তার মধ্যে আমি কয়েকটা কমন প্রবলেমের কথা এখানে বলছি। যেমন ফার্স্ট যে কমন প্রবলেমটা আমাদের আসতে পারে সিনট্যাক্স এরার যার জন্য আসে, এটা হচ্ছে মিসিং দ্য সেমিক্লোন। এটা আমরা সবাই জানি, তো আমরা দেখেছি যে কোনো সেমিক্লোন যদি আমরা মিস করি তখন তার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের একটা সিনট্যাক্স এরার আমাদের জেনারেট হয়। ওকে, মিসিং দ্য সেমিক্লোনস। ওকে, ফার্স্ট পয়েন্ট, যে আমি হয়তো একটা স্টেটমেন্ট লিখছি, হয়তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি হয়তো এখানে কোনো একটা মেসেজকে ডিসপ্লে করেছি, দেন হয়তো আমি এখানে সেমিক্লোনটা মিস করে গেছি। তাহলে এটা কিন্তু বেসিক্যালি আমাদের যে তার জন্য তোমার যে এরারটা আসে সেটা কিন্তু কম্পাইল টাইম এরার বা সিনট্যাক্স এরার। আমি কিন্তু সেমিক্লোনটা এখানে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেমিক্লোনটা আমি এখানে দিতে ভুলে গেছি, বা আমি এখানে দিইনি। এটা কিন্তু একটা মিসিং সেমিক্লোন, একটা কমন প্রবলেম। নাম্বার টু যে মিসিং অফ ব্র্যাকেট। ওকে, মিসিং অফ ব্র্যাকেট। আমরা দেখো অনেক সময় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করি, অনেক সময় আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কাজ করি, বা আমরা প্যারেন্থেসিস নিয়ে কাজ করি। আমি হয়তো এটা কোনো ক্লাসকে বা এটা কোনো মেথডকে আমি হয়তো স্টার্ট করেছি, তাকে হয়তো আমি আর শেষ করলাম না। ওকে, ধরো তুমি একটা ক্লাসকে স্টার্ট করেছো, সাপোজ ক্লাস হয়তো স্যাম্পল। ক্লাস স্যাম্পলটাকে স্টার্ট করার সময় তোমাকে একটা ব্র্যাকেট স্টার্ট করতে হয়, কার্লি ব্রেসেস, তার বইটাকে বোঝানোর জন্য। তারপর তোমার এখানে কোড থাকে, এবার কোডটা লেখার পর তুমি হয়তো এই ব্র্যাকেটটাকে তুমি আর হয়তো ক্লোজ করোনি, তুমি এটাকে হয়তো লেখোনি।
দ্যাট ইজ আ মিসিং অফ ব্র্যাকেট, তার জন্য কিন্তু আমাদের সিনট্যাক্স এরর আসতে পারে। এবার মিসিং অফ ব্র্যাকেটটা বেসিক্যালি কোথায় আমরা দিতে ভুলে যাই, না ইন ক্লাস, ক্লাস ডিক্লেয়ার করতে গিয়ে বা হয়তো কোনো ফাংশন ডিক্লেয়ার করতে গিয়ে কিন্তু আমরা এটা মিস করে যাই, ঠিক আছে? বা ফাংশন না বলে এখানে মেথড বললে সব থেকে ভালো হতো। যাই হোক, আর থার্ড যে টাইপের কমন যে প্রবলেমটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কিওয়ার্ড বা যখন কোনো আইডেন্টিফায়ারে যখন নাম লিখি তখন হয়তো আমরা মানে স্পেলিংটা হয়তো ভুল লিখে ফেলি। সাপোজ ধরুন একটা কিওয়ার্ড, ধরুন তার নাম হচ্ছে হয়তো ফর, এটা হয়তো ফর, বা ধরুন হয়তো তোমার সুইচ, বা ধরুন হয়তো তোমার এলস, আমরা হয়তো তোমার সুইচটাকে লিখতে গিয়ে হয়তো আমরা তার স্পেলিংটাকে হয়তো ভুল করে ফেললাম, যে SWTCH দিয়ে হয়তো এটা কোনো সুইচ কেস আমি আমার প্রোগ্রামের মধ্যে লিখছি। তাহলে এটা অ্যাকচুয়ালি কিওয়ার্ড, আমি কিওয়ার্ডটা কিন্তু মিসস্পেল করেছি, তার স্পেলিংটা আমি ভুল লিখেছি। বা তুমি হয়তো ধরো অনেক সময় এলস লিখতে গিয়ে হয়তো তোমার ধরো এলস লিখতে গিয়ে অনেকে না বুঝে এলসটাকে তোমার হয়তো লেখে CLSE, ওকে, আমরা কিন্তু মিসস্পেল করছি। তাহলে তাকে আমরা এক কথায় বলতে পারি মিসস্পেলিং অফ আইডেন্টিফায়ার অ্যান্ড কিওয়ার্ডস, ওকে। তো থার্ড যে কমন যে প্রবলেমটা সেটা হচ্ছে মিসস্পেলিং মিসস্পেলিং অফ আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে কি, না কোনো ভেরিয়েবলের নাম, কোনো অ্যারের নাম, কোনো ফাংশনের নাম, কোনো স্ট্রাকচারের নাম, দ্যাট ইজ আইডেন্টিফায়ার। তুমি একটা ভেরিয়েবলের নাম লিখেছো ইন্টিজার হয়তো নাম্বার 1, এই নাম্বার 1টা কিন্তু হচ্ছে আইডেন্টিফায়ার, ওকে। তাহলে অনেক সময় আমরা কিন্তু আইডেন্টিফায়ারের নামটা কিন্তু আমরা মিসস্পেল করি। তাহলে আইডেন্টিফায়ারের নামকে আমরা মিসস্পেল করি বা আমরা কিওয়ার্ডের নামটাকে কিন্তু আমরা অনেক সময় মিসস্পেল করি। তুমি হয়তো ডিক্লেয়ার করেছো হয়তো তোমার নাম্বার 1, আর তুমি যখন তাকে নিয়ে যখন কাজ করছো তখন তুমি হয়তো নাম দিয়ে কাজ করছো, NUM লিখে কাজ করছো, দ্যাট ইজ আ মিসস্পেলিং অফ দ্য আইডেন্টিফায়ার, ওকে। বা আমি তো কিওয়ার্ড দিয়ে তো বললাম, তুমি হয়তো সুইচ না লিখে তুমি হয়তো SWTCH লিখে হয়তো একটা কোনো কোডকে হয়তো তুমি লেখা স্টার্ট মানে লিখতে যাচ্ছ হয়তো সুইচের রিপ্লেসমেন্টে, সেটাও কিন্তু একটা মিসস্পেলিং অফ দ্য কিওয়ার্ড। আর এছাড়া আমাদের যখন কোনো হয়তো স্ট্রিংকে নিয়ে হয়তো আমরা ডিক্লেয়ার করে কাজ করতে চাই, ধরো তুমি হয়তো একটা কোনো স্ট্রিংকে ডিক্লেয়ার করছি যে স্ট্রিং হয়তো S ইকুয়ালস টু হয়তো CST, ডবল কোডটা শুরু করলাম দিয়ে আমি এখানে সেমিকোলন দিলাম, আমি ডবল কোডটাকে শেষ করতে ভুলে গেছি, ওকে, ডবল কোডের কাজ আমি শেষ করতে ভুলে গেছি। তাহলে তাকে আমরা এক কথা বলতে পারি যে মিসিং ডাবল কোডস, মিসিং ডাবল কোডস ইন দ্য স্ট্রিং বা ইন স্ট্রিং। স্ট্রিংটাকে ডিক্লেয়ার করার সময় আমরা কিন্তু অনেক সময় ডাবল কোডটাকে আমরা মিস করে যাই। আবার এটা একটা খুব কমন প্রবলেম যেটা আমাদের সঙ্গে সবার সঙ্গে কিন্তু হয়, যে আমি হয়তো আমার ধরুন একটা ফর লুপ লাগবে, সেই ফর লুপে হয়তো আমার আই দরকার বা জে দরকার, আমি কিন্তু ওই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার না করে কিন্তু ফরের মধ্যে আমরা কিন্তু ওই আইটাকে বা জেটাকে নিয়ে কাজ করতে শুরু করে দিই। মানে আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার না করে তাকে কিন্তু আমরা নিয়ে অনেক সময় কাজ করতে শুরু করে দিই, ওকে। তো তাকে আমরা এক কথা বলতে পারি যে ইউজ অফ আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল, ইউজ অফ আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল, তার জন্য কিন্তু আমাদের সিনট্যাক্স এরর আসতে পারে, ওকে। আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল, ইউজ অফ আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল, ওকে। এগুলো হচ্ছে কমন টাইপের কিছু মানে প্রবলেম যেটা অকার করে আমাদের প্রোগ্রাম লেখার সময়। আর এছাড়া আবার আরো কিছু ভুল আছে, যেমন ধরে নাও হয়তো তুমি তোমার যেখানে ডবল ইকুয়ালস টু লেখার কথা ছিল একটা কোনো কন্ডিশন চেক করার জন্য, তুমি ডবল ইকুয়ালস টু হয়তো পরিবর্তে তুমি হয়তো সিঙ্গেল ইকুয়ালস টু লিখে দিয়েছো। এটা কিন্তু কমন হয়, এটা কিন্তু হয় আমাদের সঙ্গে, তাই না? আমি হয়তো চেক করছি যে আমার এটা 5-এর সাথে সমান কিনা, এ ডাবল ইকুয়ালস টু 5 লেখা উচিত, আমি তার জায়গায় তোমার হয়তো ইফ এর মধ্যে আমি লিখছি হয়তো যে ইফ এ ইজ ইকুয়াল টু 5, আমরা এইভাবে হয়তো চেক করছি। এটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে আমাদের আমাদের রিলেশনাল অপারেটর যার দিয়ে আমরা কন্ডিশন কোনো চেক করতে পারি। তো এটা কিন্তু প্রবলেমটা আমাদের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটার জন্য একটা আমরা লিখতে পারি এখানে ইউজ অফ সিঙ্গেল ইকুয়ালস টু ইন প্লেস অফ ডাবল ইকুয়ালস টু অপারেটর, ওকে। এছাড়াও কিন্তু আরো অনেক কমন টাইপের প্রবলেম আছে অ্যান্ড সো অন, আরো অনেক টাইপের কিন্তু প্রবলেম আছে যে প্রবলেমগুলো কিন্তু ডিউরিং কম্পাইল টাইম এই প্রবলেমগুলো কিন্তু আমাদের সঙ্গে ঘটে বা হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো প্রবলেম আসে তাহলে আমরা কি করি, না আমরা ফার্স্টে প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করি, তারপর তাকে আমরা ফিক্স করি বা ডিটেকশন করি, তাকে আমরা মানে রিমুভ করি প্রবলেমটাকে বা রিকভার করি সেখান থেকে, দ্যাট ইজ আ ফিক্স অফ এরর,
তারপরে আমরা ফিক্স করার পর আমরা কিন্তু আবার নতুন করে প্রোগ্রামটাকে আমরা রিকম্পাইল করি। রিকম্পাইল করার পর তারপর আমরা দেখি যে আমাদের আর কোনো এরার্স আছে কিনা আমাদের প্রোগ্রামে। ওকে, দ্যাট ইজ আ কম্পাইল টাইম এরার। তো বেসিক্যালি জাভাতে কম্পাইল করার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করি কোনো জাভার প্রোগ্রামকে, তো সেই কমান্ডটা হচ্ছে জাভা সি। জাভা সি বেসিক্যালি কিন্তু জাভা কম্পাইলার। ওকে, যেটা আমরা আগেও বলেছিলাম জাভা কম্পাইলার জাভা সি। তো জাভা সি কমান্ড দিয়ে কিন্তু আমরা কোনো জাভা কোডকে আমরা কম্পাইল করতে পারি। তো আমাকে যদি কোনো কোডকে কম্পাইল করতে হয় কমান্ড প্রম্পটে, তো আমাকে জাভা সি লিখে আমাকে দেন ফাইলের নাম দিতে হবে। আমার ফাইল নাম ছিল এ, দেন আমাকে তার এক্সটেনশন লিখতে হবে এ ডট জাভা। তাহলে জাভা সি এ ডট জাভা মানে কিন্তু আমার এই কোডটা কম্পাইল হবে। যদি কম্পাইলেশন যদি তোমার সাকসেসফুল হয়, কোনো এরার না থাকে, তাহলে কিন্তু নেক্সট কমান্ড প্রম্পটটা আবার অ্যাপিয়ার করবে। আর যদি কোনো এরার থাকে তাহলে কিন্তু এরারটা কিন্তু আমাকে এখানে শো করবে। ঠিক আছে, দেন আমাকে এটাকে আবার কারেকশন করতে হবে। কারেকশন করার পর আমাকে কিন্তু আবার কম্পাইল করতে হবে যদি আমরা ডস মোডে যদি আমরা জাভার কোনো প্রোগ্রামকে রান করতে চাই। ওকে, তো এইভাবে আর জাভার কোনো কোডকে রান করার জন্য আমাদেরকে জাভা ইন্টারপ্রিটার ব্যবহার করতে হয়। আর জাভা ইন্টারপ্রিটার মানে কিন্তু তোমার জাভা কমান্ডের নাম হচ্ছে জাভা, দেন আমাকে ফাইলের নামটা দিতে হবে এ ডট জাভা বা জাভা এ বা জাভা এ ডট জাভা। আমার কিন্তু ফাইলের নামটা আমাকে এখানে মেনশন করতে হবে। এভাবে কিন্তু জাভার কোনো কোডকে আমরা রান করতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের গেল তো কম্পাইল টাইম এরার বা সিনট্যাক্স এরারের কনসেপ্ট। তো আমরা এখানে আরেক রকম টাইপের এরার সম্বন্ধে জেনেছি বা নামটা শুনেছি, দ্যাট ইজ আ রান টাইম এরার। তো আমরা একটু রান টাইম এরার সম্বন্ধে আমরা পড়বো। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের এক্সেপশনের দিকে আমরা এগোচ্ছি, তাই না? আমরা এক্সেপশন দিকে কিন্তু আমরা এগোচ্ছি। এবার তোমার যেটা আসবো সেটা হচ্ছে রান টাইম এরারের কনসেপ্ট। ওকে, কারণ এইগুলো কিন্তু আমাদের বলা দরকার বা এগুলো আমরা জানি, ঠিক আছে, তাও আমি এটা আরেকবার রিক্যাপচুলেট আমাদের হয়ে যাচ্ছে, আমাদের আরেকবার করে জানা হচ্ছে বা আরেকবার করে রিভাইজ হচ্ছে। কিন্তু এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এক্সেপশনের কনসেপ্টটাকে নিয়ে আসবো, তাই না? তার জন্য একটু আগে থেকে আমাকে মানে সেই শুরু করতে হচ্ছে জিনিসটাকে। তো রান টাইম এরার, তো অনেক সময় একটা প্রোগ্রাম তোমার কম্পাইল হয়ে গেছে সাকসেসফুলি, একটা প্রোগ্রাম তোমার কম্পাইল হয়ে গেছে, তোমার সাকসেসফুল কম্পাইল হয়ে গেছে। আর সাকসেসফুল কম্পাইল হয়ে যাওয়া মানেই তোমার ডট ক্লাস ফাইল তৈরি হয়ে গেছে, তোমার এ ডট জাভা তোমার ফাইল ছিল, তাকে তুমি কম্পাইল করতে দিয়েছো। তো আফটার কম্পাইলার কিংবা কি করছে, কম্পাইলেশন করার পর সে তোমাকে একটা ডট ক্লাস ফাইল তৈরি করে দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমার এই প্রোগ্রামটা বা আমার এই সোর্স কোডটা তার মানে সাকসেসফুলি কম্পাইল হয়েছে। তার জন্যই আমরা তার ডট ক্লাস ফাইলটা আমরা এখান থেকে পেয়েছি কম্পাইলারের কাছ থেকে। কিন্তু তোমার এই ফাইলটা বা তোমার এই প্রোগ্রামটা কম্পাইল তো সাকসেসফুলি হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু এই প্রোগ্রামটা রান করছে না, নট রান প্রপারলি। ওকে, কম্পাইল হয়েছে ভালোভাবে, ঠিক আছে, কিন্তু তোমার প্রোগ্রামটা কিন্তু রান করছে না, নট রান প্রপারলি। তার মানে তোমাকে সেই প্রোগ্রামটা প্রডিউস করছে কিছু রং রেজাল্ট বা রং লজিক লেখার জন্য অনেক সময় আমাকে ভুলভাল আমাকে আউটপুট দেখায়। তো সেটা আমাদের তো লজিক্যাল এরারের কনসেপ্ট। আবার কোনো কোনো সময় আমার এরারের জন্য কিন্তু প্রোগ্রামটা আমার টার্মিনেট, যেমন হয়তো তোমার স্ট্যাকটা ওভারফ্লো করছে, তার জন্য আমাদের টার্মিনেটও করতে পারে। কিন্তু আমরা আমার প্রোগ্রামটা কম্পাইল হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রোগ্রামটা আমার রান করতে গিয়ে আমাকে এরার শো করছে। তো দ্যাট টাইপ অফ এরার আর নোন অ্যাজ রান টাইম এরার। তাহলে এই রান টাইম এরার গুলো তার যদি আমরা দেখি যে তাহলে মোস্ট কমন রান টাইম এরার্স কোনগুলো, তাহলে আমরা এখন কিছু মোস্ট কমন রান টাইম এরার সম্বন্ধে আমরা জানবো। ওকে, কমন রান টাইম এরার আমাদের কোনগুলো আছে আমাদের জাভা প্রোগ্রামে, কমন রান টাইম এরার কোনগুলো যেগুলো রান টাইমে বেসিক্যালি জেনারেট হয়, তার মধ্যে প্রথম যে পপুলার রান টাইম এরারটা আমরা জানি তার নাম হচ্ছে যে dividing an integer by 0। তুমি কোন একটা ইন্টিজার নাম্বারকে যদি তুমি 0 দিয়ে ভাগ করতে চাও, ভাগ করো, তখন কিন্তু তুমি সেই প্রোগ্রাম থেকে তুমি কোনো আউটপুট পাবে না। তোমার একটা ধরনের প্রোগ্রাম আছে যেখানে তুমি হয়তো দুটো নাম্বারের মধ্যে তুমি ডিভিশন করছো, তুমি দুটো নাম্বারকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছো, একজন ধরনের 5 দিয়েছে, ইউজার 5 দিয়েছে আর 0 দিয়েছে, মানে ইউজার চাইছে যে 5কে 0 দিয়ে ভাগ করতে।
তাহলে সেই 5/0 যখন 5 আর 0 যখন ইনপুট দিল ইউজার, তাহলে তোমার কোডটা কিন্তু সেটা কিন্তু আর রান করবে না, কম্পাইল হবে সাকসেসফুলি, কিন্তু রান করে তোমার কিন্তু কোনো আউটপুট দেবে না, কারণ ওই 5/0 মানে কিন্তু ডিভাইডিং আ ইন্টিজার বাই 0, তার মানে সেটা কিন্তু একটা রান টাইম এরর। ওকে, তাহলে আমরা কোনো নাম্বারকে কিন্তু 0 দিয়ে ভাগ করতে পারি না, 0 দিয়ে ভাগ করলে কিন্তু সেখানে একটা রান টাইম এরর জেনারেট হয়। ওকে, তো এরকম এরকম ছাড়াও আমরা আরো অনেক টাইপের রান টাইম, আরো ডিফারেন্ট কমন টাইপের আমরা রান টাইম এররের কথা জানবো। যেমন তুমি একটা অ্যারেকে ডিক্লেয়ার করেছো, সাপোজ ধরো নাও ইন্টিজার এ অফ 10, তুমি একটা অ্যারেকে ডিক্লেয়ার করেছো, তার মধ্যে তোমার কিছু ভ্যালু আছে, 10টা ভ্যালু আছে অ্যারের মধ্যে। এখন তুমি এই অ্যারের মধ্যে অ্যারে থেকে কোন একটা পার্টিকুলার ইন্ডেক্সকে তুমি হয়তো এখন ডিসপ্লে করছো, তার এই ভ্যালুকে তুমি হয়তো ডিসপ্লে করছো এ অফ 13, এ অফ 13 মানে এ অ্যারের 13 ইন্ডেক্সে কোন যে এলিমেন্টটা আছে তাকে তুমি এখন ডিসপ্লে করছো। তাহলে আমার অ্যারেটার মধ্যে এ অফ 10, তার মধ্যে আমার 10টা নাম্বার আছে, 10টা নাম্বার আছে, তুমি ধরো এইভাবে ইনিশিয়ালাইজ করেছো অ্যারেটাকে, তোমার ধরো 10টা নাম্বার আছে, আর তুমি ডিসপ্লে করছো এ অফ 13, এটা কি করে পসিবল? তাহলে আমি যে আইটেমটাকে বা এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাইছি, সেই এলিমেন্টটা কিন্তু আমার অ্যারে সাইজের থেকে ছাড়িয়ে যাচ্ছে। কারণ আমার এখানে এ অফ 10 মানে আমরা জানি যে স্যার আমরা 0 থেকে 9 ইন্ডেক্স পর্যন্ত আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে আমি তখন ইন্ডেক্সটা হচ্ছে আমি 13কে অ্যাক্সেস করতে চাইছি, তাহলে আমার এ অফ 10 অ্যারেটার মধ্যে আমার কি 13 ইন্ডেক্সে কোনো এলিমেন্ট এক্সিস্ট করে? না, কোনো এলিমেন্ট এক্সিস্ট করে না। তাহলে এই টাইপের যে রান টাইম এরর, বা এটা তোমার যেরকম টাইপের রান টাইম এরর, তাকে বলা হয় যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। ওকে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড মানে তুমি যে এলিমেন্টটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছো, দ্যাট ইজ আউট অফ বাউন্ড অফ অ্যান অ্যারে। ওকে, মানে তোমার ইন্ডেক্সটাকে ছাড়িয়ে গেছে, আউট অফ বাউন্ড। আমরা এক কথায় বলতে পারি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। আমার ইন্ডেক্স এখানে তোমার 10, ম্যাক্সিমাম ইন্ডেক্স তোমার 9, যদি তোমার 10 সাইজ হয় তাহলে ম্যাক্সিমাম ইন্ডেক্সটা 9 হতে পারে, আমি 9 পর্যন্ত অ্যাক্সেস করতে পারি, কিন্তু 9 এর বেশি আমাকে করতে গেলে কিন্তু তখন সেটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে যাবে। এটা কিন্তু কমন একটা রান টাইম এররের একটা এক্সাম্পল। ওকে, নাম্বার 3, আরো কিছু পপুলার রান টাইম এররের সম্বন্ধে আমরা জানবো। যেমন ধরে নাও যে তুমি কোন একটা অ্যারেকে ব্যবহার করছো, সেই অ্যারেকে ব্যবহার করার সময় তুমি অ্যারেটার একটা নেগেটিভ সাইজ ব্যবহার, তুমি একটা অ্যারেকে ডিক্লেয়ার করেছো, ধরো নাও ইন্টিজার এ অফ -40, তুমি অ্যারেটার একটা নেগেটিভ সাইজকে তুমি ডিক্লেয়ার করার চেষ্টা করছো, বা তুমি অ্যাটেম্প করছো কোনো একটা অ্যারের নেগেটিভ সাইজকে ইউজ করার। তুমি ধরো তুমি এসওপি করেছো একটা অ্যারেকে ডিক্লেয়ার করার পর, তুমি হয়তো এসওপি করেছো যে এ অফ -13। ওকে, তারপর তুমি একটা নেগেটিভ ইন্ডেক্স তুমি কিন্তু অ্যাক্সেস করার চেষ্টা করছো। ওকে, তাহলে এই টাইপের যে এরার, তাহলে এর জন্য তোমার কিন্তু রান টাইম এরার আসবে। তাহলে এই টাইপের যে এরারটা, তার নাম হচ্ছে যে অ্যাটেম্পটিং টু ইউজ attempting to use a negative size for an array. ওকে, আমরা কিন্তু অ্যারে কোনো নেগেটিভ সাইজ আমরা ব্যবহার করতে পারি না, এটাও কিন্তু মানে একটা রান টাইম এররের একটা এক্সাম্পল। ওকে, এটা কিন্তু রান টাইম এররের একটা এক্সাম্পল। আবার ধরে নাও তুমি একটা স্ট্রিং কে ডিক্লেয়ার করেছো, সাপোজ তুমি একটা স্ট্রিং কে ডিক্লেয়ার করেছো যে স্ট্রিং এস ইকুয়ালস টু, সাপোজ ধরে নাও এস ইকুয়ালস টু তোমার হয়তো সিএসটি, এস ইকুয়ালস টু সিএসটি তোমার একটা স্ট্রিং আছে। এবার তুমি এই স্ট্রিং থেকে তুমি একটা ক্যারেক্টারকে হয়তো অ্যাক্সেস করতে চাইছো, যে ক্যারেক্টারটা হয়তো এই স্ট্রিং এর মধ্যে নেই। তুমি হয়তো ধরো হয়তো এস অফ 9 তুমি হয়তো অ্যাক্সেস করতে চাইছো, আমার তো এস এর মধ্যে তোমার তো সিএসটি আছে, তাহলে এটা তোমার ইন্ডেক্সটা 0, এর ইন্ডেক্সটা 1, টি এর ইন্ডেক্সটা তোমার 2, তাহলে আমি আইদার এস অফ 0 কিংবা এস অফ 1 কিংবা এস অফ 2 আমি অ্যাক্সেস করতে পারি। কিন্তু আমি যদি এস অফ 9 যদি আমি অ্যাক্সেস করতে চাই, তার মানে আমি যে ক্যারেক্টারটাকে আমি অ্যাক্সেস করতে চাইছি দ্যাট ইজ আউট অফ বাউন্ড অফ আ স্ট্রিং। তাহলে এই টাইপের যে রান টাইম এরর, তাকে আমরা বলতে পারি যে অ্যাক্সেসিং আ ক্যারেক্টার, অ্যাক্সেসিং আ ক্যারেক্টার দ্যাট ইজ out of bound, out of bounds of a string.
তো এটা কিন্তু একটা কমন রান টাইম এরারের একটা এক্সাম্পল। ঠিক আছে, আবার লাস্ট যে রান টাইম এরারটার কথা আমরা জানবো আর একটা এক্সাম্পল দেখবো রান টাইম এরারের, সেটা হচ্ছে যে আমরা তো থ্রেড, ধরুন আমি এখনো তোমাদেরকে তো রেকর্ডিং প্রোভাইড করেছি থ্রেড, আমরা তো থ্রেডে তোমার ডিফারেন্ট স্টেট থাকে, হ্যাঁ, ডিফারেন্ট স্টেটে তোমার থ্রেড কাজ করতে পারে, যারা থ্রেডটা দেখে তারা হয়তো জানো থ্রেডের তোমার লাইফ সাইকেল আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্টটা থ্রেডের লাইফ সাইকেল। তো লাইফ সাইকেল অফ আ থ্রেড, তো একটা থ্রেড তোমার কিন্তু তার ডিফারেন্ট স্টেটাসে কাজ করতে পারে, যেমন তোমার পয়েসের যেমন লাইফ সাইকেল আছে সেরকম তোমার কিন্তু থ্রেডের লাইফ সাইকেল আছে। তো যদি আমরা একটা থ্রেডের স্টেটকে যদি আমি ইলিগালি যদি আমি চেঞ্জ করা ট্রাই করি, তাহলে সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রান টাইম এরার। তাহলে আমার লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে ট্রাইং টু চেঞ্জ দ্য state of a thread, but try to illegal change the state of a thread। আমি যদি থ্রেডের আমরা স্টেটটাকে যদি আমরা ইলিগালি যদি আমরা চেঞ্জ করতে চাই বা চেঞ্জ করা যদি আমরা ট্রাই করতে চাই, তখন তার জন্য তোমার যে টাইপের এরারটা আসবে তাকে আমরা রান টাইম এরার বলতে পারি জাভাতে। তো এই 5টা ছাড়াও কিন্তু আরো অনেক রান টাইম এরার্স আছে। যেমন ধরে নাও আমি হয়তো একটা কোনো মেথড নিয়ে কাজ করছি, আমার মেথডে তোমার নাম হচ্ছে অ্যাড মেথড, তার রিটার্ন টাইপ তোমার ধরো হয়তো ইন্টিজার, তার দুটো প্যারামিটার আছে, একটা ইন্টিজার এ আর ধরো একটা হচ্ছে ইন্টিজার বি। এই মেথড তোমার হয়তো ডিফাইন করা আছে, অ্যাডটাকে ডিফাইন করা আছে, লাস্টে তোমার হয়তো রিটার্ন হয়তো সিটাকে রিটার্ন করা আছে, ধরো সি এর মধ্যে তুমি এ প্লাস বি করে সি এর মধ্যে রেখেছো, তুমি সিটাকে রিটার্ন করেছো, এটা তোমার একটা মেথড। এবার এই মেথডটাকে তুমি এবার কল করছো তোমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থেকে, তুমি এখন কল করছো এই মেথডটাকে, তাহলে তোমাকে নাম ধরে কল করতে হবে। নামটা কি আছে? অ্যাড আছে, আমি অ্যাড ধরে কল করছি। তাহলে আমি যখন কল করছি, সেই কলটা করার সময় আমি এখানে দুটো ভ্যালু পাস করেছি, একটা হচ্ছে আমি সিঙ্গেল কোটের মধ্যে এক্স পাস করেছি, আর একটা আমি সিঙ্গেল কোটের মধ্যে ওয়াই পাস করেছি। ওকে, সেমিকোলন দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আর ধরুন এখানে হয়তো আমি লিখেছি এক্স ইকুয়ালস টু ইন্টিজার এক্স ইকুয়ালস টু আমি অ্যাড এক্স কমা ওয়াই করেছি। তাহলে আমি ফাংশনটা বা মেথডটাকে ডিফাইন করার সময় আমার যে ভ্যালুগুলো বা যে আমার যে প্যারামিটারগুলো আছে এ আর বি, তার টাইপটা হচ্ছে ইন্টিজার। আর আমি যখন ফাংশনটাকে যখন কল করছি, তখন আমি দেখো যে দুটো প্যারামিটার পাস করেছি, দেখো এক্স আর ওয়াই, তো সেটা তোমার হচ্ছে দেখো আমার একটা ক্যারেক্টার প্যারামিটার। তাহলে আমার এই এক্স আর ওয়াইটা হচ্ছে ক্যারেক্টার, আর আমার যখন ফাংশনটা যখন ডিফাইন করেছিলাম তখন এ আর বিটা হচ্ছে আমার ইন্টিজার। তাহলে এখানে আমরা বলতে পারি তো যে আমি যে টাইপের ফাংশনটা ডিফাইন করার সময় আমরা যে টাইপের প্যারামিটার নিয়ে কাজ করেছি, আমি যখন কল করছি ফাংশনটাকে, আমি যে টাইপের ভ্যালুটাকে তোমার দিয়ে পাস করে কল করছি সেটা আমার ভ্যালিড রেঞ্জের নয় বা ভ্যালিড ভ্যালু নয়, তাহলে এইটা হচ্ছে আমার নট আ ভ্যালিড ভ্যালু বা নট আ ভ্যালিড রেঞ্জ। তো তখন আমরা এটাকে আমরা এর জন্য তোমার যে এরারটা আসে তাকে কিন্তু আমরা বলতে পারি রান টাইম এরার। আর এটাকে আমরা একটু ভালো ভাষায় বলতে গেলে কি বলবো না, পাসিং আ প্যারামিটার দ্যাট ইজ নট ইন আ ভ্যালিড রেঞ্জ অর ভ্যালু ফর আ মেথড। আমি এখানে ইন্টিজার ডিক্লেয়ার করেছি, আমাকে ইন্টিজার ভ্যালুই পাস করতে হবে, তবে আমার এই মেথডটা ইনভোক হবে বা কল হবে। অন্য কোনো ভ্যালু কিন্তু আমি যদি পাস করি আমার কিন্তু মেথডটা ইনভোক হবে না। আমি যেটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে এখানে যদি পাস করি 5.61 আর ধরা 2.949, তো সেটাও কিন্তু আমার ভ্যালিড রেঞ্জের ভ্যালু নয়। তো আমার এখানে ইন্টিজার আছে, আমার কিন্তু এখানে ইন্টিজার ভ্যালু কিন্তু আমাকে পাস করতে হবে। ওকে, তো এটা কিন্তু আরেকটা কমন টাইপের আমাদের রান টাইম এরার। তো এর সাথে আমাদের আরো অনেক রান টাইম এরার্স আছে, যেটা আমি কিন্তু এখানে ডিসকাশন করলাম না। আমি 6টা রান টাইম এরারের কথা বললাম। আমরা আগেও কিন্তু সিনট্যাক্স এরার যখন বলেছিলাম, আমি কিন্তু 5 থেকে 6টা তোমার সিনট্যাক্স এরারের কথা আমরা সেখানে বলেছি। এবার এই রান টাইম এরার আমি একটা এক্সাম্পল দেখবো। আমরা এখানে রান টাইম এরারগুলোর নাম দেখলাম, আমি একটা এক্সাম্পল দেখবো রান টাইম এরারসের। খুব ছোট্ট একটা এক্সাম্পল রান টাইম এরার, যে একটা ছোট্ট এক্সাম্পল ধরে নাও একটা জাভা প্রোগ্রাম আছে, তুমি ভাবো এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেশন অফ রান টাইম এরার, যে কেমন দেখতে হয় রান টাইম এরারটা। ধরুন আমার একটা ক্লাস আছে, ক্লাসটার নাম দিলাম হয়তো এরার বলে নাম দিলাম, ক্লাসটার নামই হচ্ছে এরার ক্লাসটা। তার মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ফাংশন আছে, স্ট্রিং args যাকে আমরা কমেন্ড লাইন আর্গুমেন্ট বলে থাকি। আমরা কমেন্ড লাইন আর্গুমেন্টও কিন্তু কাজ করে এসেছি, তার মধ্যে দিয়ে আমরা কিন্তু প্যারামিটার পাস করে এসেছি কমেন্ড লাইন আর্গুমেন্ট দিয়ে, তাই না? তো এবার
আমার এখানে তিনটে ভেরিয়েবল আছে, ইন্টিজার a ইকুয়ালস টু সাপোজ 10, ইন্টিজার b ইকুয়ালস টু তোমার দেওয়া আছে 5, আর আমি ধরলাম যে আমার ইন্টিজার c ইকুয়ালস টু আর একটা ভ্যালু ধরলাম সেটা হচ্ছে 5। দিয়ে আমি এখন একটা কাজ করেছি, আমি কি করেছি না ইন্টিজার x ইকুয়ালস টু, ভালো করে কোডটাকে তোমরা সবাই অবজার্ভ করো, a বাই b মাইনাস c দিয়ে সেমিকোলন দিয়েছি। দিয়ে তারপরে আমি যে আমার যে এক্স এর ভ্যালুটা তোমার আসবে আমি এটাকে এসওপি করেছি, যে এসওপি করে আমি এক্স এর ভ্যালুটাকে আমি ডিসপ্লে করেছি। ওকে, এসওপি করে আমি এক্স এর ভ্যালুটাকে ডিসপ্লে করেছি। আর তারপরে আমি আরেকটা ক্যালকুলেশন করছি, ইন্টিজার ওয়াই, আমি যেখানে লিখেছি ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস সি সেমিক্লোন, আমি এখানে ওয়াইটাকেও আমরা এসওপি করেছি বা ডিসপ্লে করেছি, যে ওয়াই ইকুয়ালস টু, আমি এখানে ওয়াই এর ভ্যালুটাকে তোমার ডিসপ্লে করেছি খুব সহজভাবে। দিয়ে আমরা এখানে মেন প্রোগ্রামটাকে শেষ করলাম, মানে মেন ফাংশনটাকে শেষ করলাম, আর আমার যে ক্লাসটা আছে এর তাকে আমি শেষ করলাম। তাহলে এখন এই কোডটা একটা খুব সিম্পল কোড, আমাদের বুঝতে এটা নিশ্চয়ই কোনোভাবেই কোনো সমস্যা হচ্ছে না। তো এই কোডটাকে যদি আমরা রান করতে চাই তাহলে এই কোডটার ক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে, এই কোডটা যদি রান করতে চাই আমাদের আউটপুট কি আসবে, যদি রান করি কোডটাকে আমরা, আমি দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি যে স্যার আমার তো এই প্রোগ্রামটা তো সিনট্যাকটিক্যালি কারেক্ট, আমার প্রোগ্রামটা সিনট্যাকটিক্যালি কারেক্ট। দেখো আমার, দেখো সিনট্যাকটিক্যালি, দেখো তুমি কোথাও ভুল কিছু দেখাতে পারবে না, দেখাতে পারবে কেউ? দেখাও আমার প্রোগ্রামটা তোমার সিনট্যাকটিক্যালি কারেক্ট, আমরা বলতে পারি, সবাই এগ্রি করছি আমরা যে আমার প্রোগ্রামটা হচ্ছে সিনট্যাকটিক্যালি কারেক্ট স্যার। তার মানে যদি আমার প্রোগ্রাম যদি তোমার সিনট্যাকটিক্যালি যদি কারেক্ট হয়, তার মানে therefore does not cause any problem during compilation, আমার কম্পাইলেশন টাইমে আমরা কোনো প্রবলেম অ্যারাইজ করছে না। ওকে, কিন্তু যদি এই প্রোগ্রামটাকে যদি আমি কম্পাইল করি আমার কোনো সমস্যা দেখাবে না, কিন্তু এই কোডটাকে যদি আমরা রান করতে চাই তখন রান করার সময় আমাকে কি দেখাবে, বা আমাকে কোনো আউটপুট দেখাবে কি না দেখাবে কোনো আউটপুট, আমার এখানে কি সমস্যা রয়েছে, এই প্রোগ্রামটার মধ্যে আমার কি সমস্যা রয়েছে, রান টাইম আমাকে কেন দেখাবে না কারেক্ট আউটপুট, কি সমস্যা রয়েছে, আমরা কি করেছি, কি ভুল করেছি, আমরা এখানে কি ভুল করেছি? স্যার লজিক্যালি ভুল আছে তো। লজিক্যালি কোথায় ভুল আছে? না মানে এখানে a বাই b মাইনাস c আছে, তো এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 দিয়ে তো আমরা ডিভাইড করতে পারবো না কোনো ইন্টিজার ভ্যালুতে। তাহলে আমরা লজিক্যালি ভুল কেন বলছি? আমার তো b মাইনাস c থাকতেই পারে, আমার এখানে যদি বিটা যদি তোমার যদি 15 হতো, যদি b এর মানে যদি তোমার 15 হতো, তাহলে কি বলতে পারতাম লজিক্যালি ভুল? নিশ্চয়ই বলতে পারতাম না। তাহলে তুমি এখন জানো বলে যে আমি নাম্বারটাকে 0 দিয়ে ভাগ করতে পারি না বলে তুমি এখন বলছো যে ভুল আছে, তাই না? তাহলে আমার এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমার এই স্টেটমেন্টটা কিন্তু একটা রং স্টেটমেন্ট, মানে অ্যাকর্ডিং টু দ্য রান টাইম এরর, তাই না? এটা একটা রং স্টেটমেন্ট, আমি নাম্বারটাকে 0 দিয়ে ভাগ করেছি, দ্যাট ইজ কল্ড ডিভিশন বাই 0। তাহলে আমরা এখানে তোমার নাম্বারটাকে তোমার 0 দিয়ে ভাগ করেছি, ডিভিশন বাই 0। তো এই কারণের জন্য আমাদের যদি কোডটাকে যদি আমরা রান করি, রান করালে আমাকে আউটপুটটা আমাকে দেখাবে এরকম ভাবে, আমাকে একটা আউটপুট দেখাবে, দেখবে আমরা আসলে আউটপুটটা আমাকে এরকম একটা আউটপুট দেখাবে যে জাভা dot lang dot arithmetic exception দিয়ে কোলন দিয়ে আমাকে দেখাবে ডিভাইড বাই 0। ওকে, অ্যাট কত নাম্বার, আমার ফাইলটার নাম হচ্ছে error তার মেন ফাংশন এরারটা ডট মেন। এবার আমার কোথায় দেখাচ্ছে সেটা তোমাকে আমাকে দেখাবে। তার মানে এখানে জাভা রান টাইম মানে ট্রাই করেছিল, তোমার কিন্তু এটা ট্রাই করেছে এক্সিকিউট করতে, কিন্তু ডিভিশন বাই এরার মানে 0-র জন্য এটা বেসিক্যালি একটা এরার কন্ডিশনস, আর যার জন্য কিন্তু আমার প্রোগ্রামটা দেখো স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে গিয়ে আমার দেখো প্রোগ্রামটা কিন্তু আমাকে একটা এরার মেসেজ আমাকে শো করছে, এই আউটপুট মেসেজটা আমাকে শো করছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে এটার যে আউটপুটটা সেখানে আমরা একটা টার্মকে দেখতে পেলাম, সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে এখান থেকে দেখো আমি টার্মটা পেলাম, এক্সেপশন টার্মটা কিন্তু এখানে তোমার আমার মানে ইন্ট্রোডিউস হলো এক্সেপশন টার্মটা।
ওকে, আর এখানে তোমার জাভা ডট অ্যারিথমেটিক এক্সেপশন কেন না, আমার এক্সেপশন তোমার ডিফারেন্ট টাইপ আছে, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন, যেমন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, যেমন অ্যারে স্টোর এক্সেপশন। আমি প্রত্যেকটা টাইপের এক্সেপশনের কনসেপ্টে আসবো। ওকে, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ইনপুট আউটপুট এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, ওকে, নাম্বার ফরম্যাট এক্সেপশন, ডিফারেন্ট টাইপের এক্সেপশন আছে। ওকে, তাই এটা হচ্ছে তোমার ল্যাং ডট, ল্যাংটা কি না ল্যাঙ্গুয়েজ প্যাকেজ, এটা কিন্তু বেসিক্যালি একটা প্যাকেজ। জাভাটা হচ্ছে প্যাকেজ, ল্যাংটা হচ্ছে সাব প্যাকেজ, আর তার মধ্যে অ্যারিথমেটিক এক্সেপশনটা হচ্ছে আমাদের একটা এক্সেপশন টাইপের একটা ক্লাস। তো বেসিক্যালি যত রকম টাইপের এক্সেপশন আছে সব কিন্তু আমার এই ল্যাং প্যাকেজের মধ্যে বিলং করে। তার জন্য যখন কোনো আমার অ্যারিথমেটিক ক্যালকুলেশনের দিক থেকে যদি কোনো প্রবলেম আসে, যেমন ডিভাইড বাই জিরো, এটা কিন্তু আন্ডার দ্য অ্যারিথমেটিক এক্সেপশন, তখন আমাকে দেখাচ্ছে কিন্তু ডিভাইড বাই জিরো। তাহলে আমাকে, তার মানে আমার প্রোগ্রামটার মধ্যে একটা লাইনে ভুল থাকলো, এই লাইনটা ভুল হওয়ার জন্য আমার দেখো রেস্ট অফ দ্য লাইনগুলো কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট হতে পারলো না। আমার তো এই লাইনটা তো ভুল, কিন্তু আমার তো এই লাইনটা তো ভুল নয়, এখানে তো আমার কোনো সিনট্যাকটিক্যাল এরার নেই, আমার কোনো রান টাইম এরার নেই, আমি তো ডিভাইড বাই জিরো করিনি, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস সি। তাহলে আমার কেন এই লাইনটা আমার কেন এক্সিকিউট হলো না, বা আমার এই লাইনটা তোমার কেন এক্সিকিউট হলো না? তাহলে যদি কোনো প্রোগ্রামে রান টাইম এরার থাকে, তাহলে কিন্তু রান টাইম এরার আমার যে পয়েন্টে থাকবে তার পরবর্তী যে স্টেটমেন্টগুলো, সেই স্টেটমেন্টগুলো কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট হয় না। ওকে, তাহলে আমাকে এখন কি উচিত, যে আমার কিন্তু এটা কোনো ভুল নয়, তাহলে এখন যদি এটাকে আমাকে কারেকশন করতে হয়, তাহলে আমাকে প্রপারলি আমাকে রান টাইম এরারটাকে আমাকে সলভ করতে হবে, বা আমাকে ডিটেকশন করতে হবে, বা রান টাইম এরারটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। ওকে, আর এই রান টাইম এরারটাকে হ্যান্ডেল করার জন্য আমরা যে মেকানিজম ফলো করি তার নামই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। মানে আমাকে এখানে এক্সেপশনটাকে আমাকে এখানে হ্যান্ডেল করতে হবে। তো তাহলে স্যার এখানে এক্সেপশন কোথায়? তার মানে এখানে তো আমি বলছেন তো রান টাইম এরার, তাহলে এখানে আবার এক্সেপশন কোথায়? না, এক্সেপশন হচ্ছে একটা কন্ডিশন, আর যেটা অ্যাকচুয়ালি কজড বাই আর রান টাইম এরার ইন দ্য প্রোগ্রাম। ওকে, তাহলে এক্সেপশন হওয়ার যেটা কারণ সেটা হচ্ছে কিন্তু রান টাইম এরার। তাহলে আমার এখানে রান টাইম এরারটা এসছে বলে কিন্তু আমার এটা কিন্তু একটা এক্সেপশন, আর এক্সেপশন কিন্তু বেসিক্যালি একটা কন্ডিশন। ওকে, তাহলে আমরা এখান থেকে মানে এক্সেপশন টার্মটাকে আমরা এখান থেকে ডিরাইভ করতে পারছি। তাহলে আমরা এখান থেকে যদি বলি যে হোয়াট ইজ এক্সেপশন, তো তার এগেনস্টে আমরা একটা সিম্পল জাস্ট একটা ডেফিনেশন আমরা লিখতে পারি যে an exception is a condition. Exception is a condition that is caused by a runtime error. কারণ আমার নাম্বারটাকে ডিভিশন আমি জিরো দিয়ে ডিভাইড করেছি বলেই কিন্তু আমাদের এক্সেপশনটা এসছে, তার কস্ট বাই আমার এই রান টাইম এরারটা, রান টাইম এরার ইন দ্য প্রোগ্রাম। তো আমরা কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এক্সেপশনের কনসেপ্টটাকে আমরা স্টার্ট করলাম। আমার কিন্তু এখান থেকে তোমার কিন্তু শুরু হলো এক্সেপশন। এবার আমরা এক্সেপশন সম্বন্ধে আমরা আরো ডিটেলসে জানবো যে হোয়াট ইজ এক্সেপশন। ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে যখনই কোনো প্রোগ্রামে আমি রান টাইম এরার জেনারেট হয়, মানে অ্যাকচুয়ালি আমার রান টাইম এরারটাকে তোমার ডিটেকশন করে কে না, জাভা ইন্টারপ্রিটার, তাই তো? জাভা ইন্টারপ্রিটার, কারণ জাভাটা হচ্ছে কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার বেসড ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার তোমার কম্পাইল করতে হেল্প করে, আর ইন্টারপ্রিটার তোমার রান টাইমে রান করতে হেল্প করে। তাহলে জাভা ইন্টারপ্রিটার আমাকে এই টাইপের এরারটাকে কিন্তু সে ফাইন করে দিল যে আমি নাম্বারটাকে জিরো দিয়ে ভাগ করেছি, ঠিকই তাই, আমি ইন্ডিয়ার নাম্বারটাকে জিরো দিয়ে ভাগ করেছি। তখন আমার জাভা ইন্টারপ্রিটার সে একটা অবজেক্ট তৈরি করে, সেই অবজেক্টটাকে বলা হয় এক্সেপশন অবজেক্ট। তখন সে কিন্তু একটা এক্সেপশন অবজেক্টকে জেনারেট করে বা তৈরি করে, ঠিক আছে? যে এক্সেপশন অবজেক্টটাকে আমার ওই জাভা ইন্টারপ্রিটার সেই এক্সেপশন অবজেক্টটাকে সে কিন্তু থ্রো করে দেয়, সে ছুড়ে দেয়। কাকে ছুড়ে দেয় সেটা আমরা পরে আসছি। সে কিন্তু আমরা এটা থ্রো করে দেয়। থ্রো করে দেওয়া মানে হচ্ছে যে জাভা ইন্টারপ্রিটার তোমাকে জানায় বা তোমাকে সে ইনফর্ম করে যে এরার হ্যাজ অকার্ড। এটা কিন্তু থ্রো করার ক্ষেত্রে কিন্তু একটাই উদ্দেশ্য, যে সে কিন্তু তোমাকে ইনফর্ম করছে যে তোমার প্রোগ্রামে একটা
এক্সেপশন এসছে বা তোমার প্রোগ্রামে একটা এরার এসছে, দ্যাট ইজ আ এরার হ্যাজ অকার্ড, এরার হ্যাজ অকার্ড। তাহলে আমরা তার জন্য আমরা এক্সেপশনকে আমরা আরেকটা কথায় আরেকটা মানে খুব ভালো ভাষায় বলতে পারি যে ডিকশনারি তোমার যেটা মিনিং অ্যাকচুয়ালি আমার এক্সেপশনের, যেটা হচ্ছে যে এক্সেপশন মানি হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশন। ওকে, এক্সেপশন মানি হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশন যার জন্য আমার প্রোগ্রামটা রান হতে পারে না। আমার যে পয়েন্টে এক্সেপশন এসছে তারপর থেকে রান হতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে পয়েন্ট থেকে তোমার এক্সেপশন আসে তারপর থেকে কিন্তু আমরা পুরো প্রোগ্রামটা কিন্তু আমার আর এক্সিকিউশন হয় না, আমাকে কোনো আউটপুট প্রোভাইড করে না। ঠিক আছে, তাহলে আমাকে যদি আমার প্রোগ্রামে কোনো রান টাইম এরার আসে তার জন্য আমাদের এক্সেপশন আসবে, আর এক্সেপশন আসা মানে আমাকে সেই প্রোগ্রামে আমাকে এক্সেপশন হ্যাটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। ওকে, তাহলে জাভাতে আমাদের একটা মেকানিজম আছে এক্সেপশন হ্যান্ডলিং, যার থ্রু দিয়ে আমরা এক্সেপশন আসলে তাকে কি করে হ্যান্ডেল করতে হয়, তার ডিফারেন্ট মেথড, ডিফারেন্ট টেকনিক, সেগুলো আমরা জানবো, অবশ্যই সেগুলো আমরা জানবো। তাহলে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমরা জাভাতে কোনো রান টাইম এরারকে আমরা হ্যান্ডেল করতে পারি, কারণ জাভাতে রান টাইম এরার আসে বলেই কিন্তু আমাদের এক্সেপশন আসে। আর এক্সেপশন কিন্তু বেসিক্যালি একটা কন্ডিশন, আর তাকে কিন্তু ওভারকাম করতে গেলে বা তাকে হ্যান্ডেল করতে গেলে আমাকে প্রপার এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম আমাকে ফলো করতে হবে জাভা প্রোগ্রামে। ওকে, তাহলে ডিকশনারি মিনিং ওয়াইজ আমরা বলতে পারি যে জাভা এক্সেপশন বেসিক্যালি একটা অ্যাবনর্মাল কন্ডিশন, বা তুমি বলতে পারো যে জাভাতে এক্সেপশন বেসিক্যালি হচ্ছে একটা ইভেন্ট, একটা ইভেন্ট, যে ইভেন্টটা তোমার প্রোগ্রামের যে নর্মাল যে ফ্লো তাকে ডিসরাপ্ট করে দেয়। ওকে, আবার তুমি বলতে পারো যে স্যার এক্সেপশন হচ্ছে একটা অবজেক্ট, যে অবজেক্টটা থ্রো করা হয় ডিউরিং রান টাইম। আমি একটু কি বলছিলাম যে আমার একটা অবজেক্ট এক্সেপশন অবজেক্ট তৈরি করে জাভা ইন্টারপ্রিটার, তারপর তাকে থ্রো করা হয়, তাকে থ্রো করা কিন্তু একটাই উদ্দেশ্য, যে জানানো বা ইনফর্ম করা যে আমার এরার হ্যাজ অকার্ড, এরারটা অকার করেছে। তাহলে আমরা এক্সেপশন মানে জাভাতে বলতে পারছি যে এক্সেপশন হচ্ছে জাভাতে একটা ইভেন্ট হতে পারে, যে ইভেন্টটা আমার কি করে না, যে ইভেন্টটা দ্যাট ডিসরাপ্ট দ্য নর্মাল ফ্লো অফ দ্য প্রোগ্রাম। আমার প্রোগ্রামের যে নর্মাল ফ্লো অফ এক্সিকিউশন, যেভাবে সে এক্সিকিউশন করছিল, আমার যখনই কোনো এক্সেপশন পায় বা কোনো ইভেন্ট পাচ্ছে তখন কিন্তু আমার নর্মাল ফ্লোটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে বা ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। ওকে, ফ্লো অফ দ্য প্রোগ্রাম। আবার তুমি অন্যভাবে বলতে পারো যে এক্সেপশন হচ্ছে একটা অবজেক্ট যেটা থ্রো করা হয় রান টাইমে, আর যেটা থ্রো করা হয় রান টাইমে তার একটাই উদ্দেশ্য কেন না, সেটা ইনফর্ম করে যে আমার প্রোগ্রামে একটা এরার এসছে। ওকে, তাহলে আমাদের এক্সেপশন আসলে আর তাকে আমাকে হ্যান্ডেল করতে হবে, তো তার জন্য কিন্তু যে টার্মটা এসছে তার নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। আর এক্সেপশন হ্যান্ডলিং করার জন্য আমার যে মেকানিজমগুলো আছে বা যে প্রসেসগুলো আছে তাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম বা এক্সেপশন হ্যান্ডলিং প্রসেস। ওকে, তো এবার আমরা এক্সেপশন টার্মটা তো আমরা জানলাম, তাকে এক্সেপশন বলা হয়। এবার যদি এই এক্সেপশনটাকে যদি আমরা প্রপারলি যদি আমরা ক্যাচ করতে না পারি বা তাকে যদি আমরা হ্যান্ডেল করতে না পারি প্রপারলি, তাহলে কিন্তু ইন্টারপ্রিটার আমাদেরকে ডিসপ্লে করবে কোনো এরার মেসেজ, আমার কিন্তু প্রোগ্রামটা কিন্তু টার্মিনেট করে যাবে, আমার কিন্তু কোডটা রান করবে না। কিন্তু যদি আমি চাই যে আমার এক্সেপশন যেখানে এসছে সেখানে এসছে ঠিক আছে, বাকি কোডটা আমার রিমেনিং কোডটা তোমার সাকসেসফুলি যাতে এক্সিকিউশন হয়, তো তার জন্য সেটা সেই কাজটা করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম আমাদেরকে ফলো করতে হবে, আমাকে তার এগেনস্ট একটা কারেক্টিভ অ্যাকশন নিতে হবে যাতে করে আমাদের রেস্ট অফ দ্য কোড যাতে ভালোভাবে এক্সিকিউশন করতে পারে। ওকে, তো এবার আমরা দেখবো যে জাভাতে এরকম কি কি টাইপের এক্সেপশন আছে, জাভা এক্সেপশনে কি কি টাইপ আছে, তা আমরা এখন এক্সেপশন টাইপ নিয়ে পড়বো। তো হোয়াট ইজ এক্সেপশন আমরা বুঝলাম, এক্সেপশন হ্যান্ডলিং কেন করতে হবে সেটা আমরা দেখলাম, এবার কিভাবে করতে হবে সেটা আমরা এক্সেপশন টাইপটা বলে নেওয়ার পর আমরা দেখবো যে কিভাবে করতে হবে বা কিভাবে আমরা ওই এক্সেপশন গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। তো আমরা এখন চলে আসবো কমন জাভা এক্সেপশনের কনসেপ্টে, যে জাভাতে আমার কমন কি কি টাইপের এক্সেপশন আছে। ওকে, কমন জাভা এক্সেপশন। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম সবটুকু মাথায় ঢুকেছে সবার, যেটুকু ডিসকাশন করলাম এতক্ষণ পর্যন্ত সবটুকু মাথায় ঢুকেছে? হ্যাঁ, সবার বোঝা গেছে? সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। বাকিদের বোঝা গেছে?
বাকিদের বোঝা হ্যাঁ গেছে? স্যার। ওকে, আমরা এবার কিছু কমন জাভা এক্সেপশনের কথা আমরা জানবো। তো আমি এখানে একটা টেবিলের মতো করে আমি জিনিসটাকে দিয়ে বোঝাবো, একটা টেবিল তৈরি করবো, যেমন হচ্ছে এক্সেপশন টাইপ, আমার এক্সেপশনের একটা টাইপ থাকবে, আর তার হচ্ছে আমার সেই এক্সেপশনটা কেন আসে তার জন্য একটা কজ আমরা এখানে বলবো, কজ অফ এক্সেপশন। ওকে, তাহলে আমরা এক্সেপশন টাইপটা পড়বো, আর সেই এক্সেপশনটা তোমার কেন আসে তার কজটা আমরা বলবো। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিফারেন্ট টাইপের আমাদের যে এক্সেপশন আছে সেই এক্সেপশনগুলোর টাইপগুলো আমরা জানবো, যেগুলো ইম্পর্টেন্ট টাইপের যে এক্সেপশনগুলো আছে আমি তার নামগুলো জানবো, তার টাইপগুলো জানবো, বা তার মানে কজটা কি, কেন সেই টাইপের এক্সেপশন আসে সেটা আমরা জানবো। প্রথম যেটা দিয়ে শুরু করব, প্রথম যে টাইপের এক্সেপশন দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। আমি নামটা একটু আমরা দেখেছিলাম, জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন নামটা আমরা কিন্তু শুনে এসেছি একটু আগে। ওকে, দ্যাট ইজ অ্যারিথমেটিক এক্সেপশন। এটা কিন্তু বেসিক্যালি একটা এক্সেপশন টাইপ, এটা কিন্তু বেসিক্যালি একটা ক্লাস। তার জন্য দেখো আমি অ্যারিথমেটিক এক্সেপশন দেখো আমি কিন্তু একসাথে লিখেছি, এটা কিন্তু একটা ওয়ার্ড যার এটা হচ্ছে ক্যাপিটাল আর ইটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন কিন্তু একসঙ্গে কিন্তু আমাকে লিখতে হবে কোড, এটা কিন্তু একটা ক্লাস অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এটা কিন্তু আমার একটা এক্সেপশন টাইপ যার নাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে কেন আসে না, এই অ্যারিথমেটিক এক্সেপশন তোমার আসে যে কারণের জন্য, না কোনো ম্যাথ এরারের জন্য। তাহলে ম্যাথ এরার কোনটা না, কজড বাই ম্যাথ এরার। আর এই ম্যাথ এরার মানেই হচ্ছে যে তুমি যদি কোনো একটা নাম্বারকে যদি তুমি 0 দিয়ে ডিভাইড করো, দ্যাট ইজ আ ডিভিশন বাই 0, তাকেই আমরা বলতে পারি ম্যাথ এরার। তো যদি কোনো নাম্বারকে তুমি 0 দিয়ে ডিভিশন করো তখন তার জন্য যে এরারটা আসে তার নাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন বা অ্যারিথমেটিক এরার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক এক্সেপশন। এর প্যাকেজটা কিন্তু হচ্ছে জাভা ডট ল্যাং প্যাকেজ, ল্যাং প্যাকেজ মধ্যে কিন্তু এটা রিসাইড করে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার 1। নাম্বার টু হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। দেখো আমি কিন্তু এক্সেপশনে কিন্তু একটা টাইপ পড়েছিলাম, মনে করে দেখো যে রান টাইম এরার যখন পড়েছিলাম আমি কিন্তু বলেছিলাম যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড বলতে কি বোঝায়, তাই না? আমরা এক্সাম্পল দিয়েও দেখেছিলাম অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। আমি দেখো কিন্তু একসঙ্গে লিখছি, দেখেছো? আর প্রত্যেকটা ওয়ার্ডে দেখো আমি কিন্তু ফার্স্ট যে ক্যারেক্টারটা আমি দেখো ক্যাপিটালে লিখছি, কিন্তু এটা বেসিক্যালি একটা ক্লাস অ্যাকচুয়ালি। তাহলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এত বড় ক্লাসটার নাম, বুঝতে পারছো? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তাহলে কেন আসে না, যদি আমি কোনো ব্যাড অ্যারে ইন্ডেক্স ব্যবহার করি, আমার অ্যারেটা সাইজ 10, আমি হয়তো অ্যারেটাকে অ্যাক্সেস করছি তোমার এ অফ 13 দিয়ে, আমি যদি কোনো ব্যাড অ্যারে ইন্ডেক্স ব্যবহার করি তার জন্য কিন্তু যে টাইপের এক্সেপশনটা আসে তার নাম হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তাহলে কজড বাই ব্যাড অ্যারে ইন্ডেক্স, ব্যাড অ্যারে আমি এখানে বলছি ইন্ডিসেস। হ্যাঁ, ইন্ডিসেস, ইন্ডেক্স কিন্তু ব্যাড অ্যারে ইন্ডেক্সই বলবো, ব্যাড অ্যারে ইন্ডেক্সেস। ওকে, ব্যাড অ্যারে ইন্ডেক্সেস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। থার্ড যে টাইপের এক্সেপশনের নামটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যারে স্টোর এক্সেপশন। একটু জানতে হবে, আমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝবো আমরা যে অ্যারে স্টোর এক্সেপশন কখন আসে। ওকে, অ্যারে স্টোর এক্সেপশন কখন আসে। তো আমরা একদিন ধরে প্রোগ্রাম করেছি জাভাতে, বা আমরা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করেছি, কিন্তু সিতে কোনো এক্সেপশনে কিন্তু কোনো কনসেপ্ট নেই। তোমার সিতে যদি কোনো রান টাইম এরার আসে, তোমার কিন্তু প্রোগ্রামটা কিন্তু মানে অ্যাব্রাপ্টলি ওখানে স্টপ হয়ে যাবে, কিন্তু তাকে কিন্তু কোনোভাবে তুমি হ্যান্ডেল করতে পারবে না, কারণ সিতে কিন্তু কোনো এক্সেপশন হ্যান্ডলিং কোনো মেকানিজম নেই। কিন্তু সি প্লাস প্লাসে তোমার কিন্তু এক্সেপশন আছে কনসেপ্ট, যদি কোনো এক্সেপশন আসে তার জন্য কিন্তু তোমার সিতেও কিন্তু তোমার এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম আছে সি প্লাস প্লাসে। আমার তো সি প্লাস প্লাস তোমার যদি থাকে, আমার তো জাভা তো অবশ্যই থাকবে, কারণ ওটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিন্তু জাভাতেও কিন্তু সেম ফিচার্সটাই কিন্তু অ্যাভেলেবেল। তো অ্যারে স্টোর ইন্ডেক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, স্টোর এক্সেপশন বলতে যেটা বোঝায়, না ধরে নাও তোমার কাছে একটা অ্যারে আছে যার টাইপটা হচ্ছে ইন্টিজার এ অফ 10। তোমার কাছে ইন্টিজার টাইপের একটা অ্যারে আছে। এবার তোমার প্রোগ্রামটা যদি এই অ্যারেটার মধ্যে যদি ভুল করে 10টা ইন্টিজার নাম্বারকে না রেখে, যদি তোমার ধরনের হয় তোমার 10টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে যদি স্টোর করতে চায়, মানে রং টাইপের ডেটাকে কিন্তু তোমার এখন প্রোগ্রামটা
এটার মধ্যে স্টোর করতে চাইছে, তখন যে টাইপের এক্সেপশন আসে তার নাম হচ্ছে অ্যারে স্টোর এক্সেপশন। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কজড বাই বা কজড হোয়েন a program tries to store the wrong type of data in an array, তাই তো বললাম, তাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি অ্যারে স্টোর এক্সেপশন। ওকে, নাম্বার 4 ফাইল নট ফাউন্ড এক্সেপশন, খুব পপুলার একটা এক্সেপশনের একটা টাইপ, যেটা হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। এটা বেসিক্যালি একটা এক্সেপশনের টাইপ বা একটা ক্লাস বলতে পারো। না, ধরে নাও হয়তো আমার একটা জাভা প্রোগ্রাম হয়তো কোনো একটা ফাইলকে অ্যাক্সেস করতে চাইছে, কিন্তু সেই ফাইলটা হয়তো আমার আদৌ এক্সিস্ট করে না, সেই নামে কোনো ফাইলই নেই আমার সিস্টেমে, কিন্তু জাভা প্রোগ্রামটা আমার হয়তো সেই নামে ফাইলটাকে সে অ্যাক্সেস করতে চাইছে, তো তার মানে সেই ফাইলটাকে সে খুঁজে পাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তখন তার জন্য তোমার যে টাইপের এক্সেপশন অকার করে তার নাম হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো আমরা সেখানে তোমার তার রিজন হিসেবে লিখতে পারি যে কজড বাই অ্যান attempt to access a non-existent file. Okay, non-existent file, তখন আমাদের ফাইল নট ফাউন্ড এক্সেপশন বেসিক্যালি অকার করে। ওকে, নাম্বার 5 সব কিন্তু এক্সেপশন তোমার টাইপ একটা করে, হ্যাঁ, সব কিন্তু ডিফারেন্ট টাইপ অফ এক্সেপশন। নাম্বার 5 তোমার হচ্ছে যে আইও এক্সেপশন। অনেক সময় এই আইও এক্সেপশন কিন্তু আমরা তোমার ফেস করি। ধরো হয়তো আমি হয়তো কোনো ইনপুট ডিভাইস থেকে হয়তো, বা ধরো হয়তো একটা কোনো ফাইল থেকে আমি হয়তো কিছু রিড করতে চাইছি, বা আমার ধরো প্রোগ্রামটা হয়তো কোনো একটা ফাইল থেকে রিড করতে চাইছে। এবার যদি কোনো কারণে যদি তোমার ধরো ইনপুট আউটপুট ফেলিওর হয়ে যায়, বা হয়তো তোমার ওই ফাইল থেকে রিড করা যাচ্ছে না, ইনএবিলিটি টু রিড ফ্রম দ্য ফাইল, তখন যে এরারটা আসে, তাহলে আমার ইনপুট আউটপুট ফেলিওর, আমার যদি ইনএবিলিটি টু রিড ফ্রম দ্য ফাইল, ঠিক আছে, তখন যে এরারটা বা তখন যে এক্সেপশনটা আসে তার নাম হচ্ছে আইও এক্সেপশন। তাহলে কজড বাই জেনারেল ইনপুট আউটপুট ফেলিওরস, তার জন্য আমাদের যে এরারটা আসে তার নাম হচ্ছে আইও এক্সেপশন। নাম্বার 6 হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। ওকে, নাল পয়েন্টার এক্সেপশন, জাস্ট টাইপগুলো মনে রাখতে হবে, টাইপগুলো কি কাজ সেটা মনে রাখতে হবে, কেন ওই টাইপের এক্সেপশন আসে সেটাকে মনে রাখতে হবে। নাল পয়েন্টার এক্সেপশন খুব ইম্পর্টেন্ট একটা মানে এক্সেপশনের টাইপ। তো নাল পয়েন্টার এক্সেপশন বলছে এরকম তার কনসেপ্টটা, যে কখন নাল পয়েন্টার এক্সেপশন আসে। না, ধরে নাও তুমি একটা স্ট্রিং কে নিয়ে কাজ করছো, যে স্ট্রিং str ইকুয়ালস টু নাল, স্টেটটাকে তোমার নাল দিয়ে অ্যাসাইন করা আছে। এবার এখন তুমি এসওপি করেছো, এখন তুমি ওই str-টার উপরে একটা অপারেশন পারফর্ম করেছো, যে str alien অফ str, ফর এক্সাম্পল, আমি ডিফারেন্ট এক্সাম্পল, তুমি এখন ওই str-টা তুমি এখন লেন্থ বের করতে চাইছো, ঠিক আছে, তাহলে আমার এই স্ট্রিংটার মধ্যে নাল আছে, নালকে পয়েন্ট করছে, আমি তার যদি তোমার লেন্থ বের করতে চাই, তাহলে আমাকে সে লেন্থ দেখাতে পারবে না। তার মানে আমি একটা নাল অবজেক্টকে আমি রেফার করতে চাইছি। তাহলে এই কারণের জন্য আমার যে টাইপের এক্সেপশন আসে তাকে আমরা বলতে পারি নাল পয়েন্টার এক্সেপশন। মানে এখন আমরা অ্যাকচুয়ালি আমরা রেফারেন্সিং আর নাল অবজেক্ট। তাহলে কজড বাই রেফারেন্সিং নাল অবজেক্ট। ওকে, তাহলে আমার যদি কোনো নাল অবজেক্ট থাকে,
তখন সেই নাল অবজেক্টের উপর যদি কোনো অপারেশন দেখো পারফর্ম করছে, আমরা str এলিয়েন বা স্ট্রিং লেন্থ বের করছি হয়তো str এর, আমার তো str তো তোমার তো কিছু তার আমার তো কোনো স্ট্রিংই নেই, তোমার নালকে পয়েন্ট করছে, তারপর আমি কি করে অপারেশন পারফর্ম করবো? তার মানে আলটিমেট কিন্তু আমরা তোমার রেফার করছি একটা নাল অবজেক্টকে, কিন্তু আমরা রেফার করছি। তো তার জন্য তোমার যে এক্সেপশনটা আসতে পারে তাকে বলা হয় নাল পয়েন্টার এক্সেপশন। ওকে, তো এরকম আরো ডিফারেন্ট টাইপের এক্সেপশন আছে। কালকে কালকে ভাত দেবে, কালকে সকালে টিফিন দিতে হবে, আর কালকে আমি দিয়ে দেবো টাকা দিয়ে। হ্যাঁ, ওকে, তো আমরা 6 রকম টাইপের এক্সেপশন পড়লাম, আরো কিছু টাইপের তোমার এক্সেপশন আছে, যেমন নাম্বার 7 নাম্বার ফরম্যাট এক্সেপশন। ঠিক আছে, নাম্বার ফরম্যাট এক্সেপশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সেপশনের টাইপ, নাম্বার ফরম্যাট এক্সেপশন। জাস্ট টাইপ গুলোকে মনে রাখো, সব টাইপটা দিয়ে হয়তো আমরা এক্সাম্পল আমাদের নেই বা আমরা করবো না, যে টাইপগুলো আমাদের দরকার সেগুলো আমরা নিয়ে কাজ করবো। জাস্ট আমি ডিফারেন্ট টাইপে তোমাকে এক্সেপশনের টাইপ গুলো বলছি, জাস্ট তার কাজ কি, কেন সেটা আসে। নাম্বার ফরম্যাট এক্সেপশন হচ্ছে না, ধরে নেওয়া যাক তুমি একটা স্ট্রিং কে হয়তো তুমি নাম্বারে কনভার্ট করবে, হতেই পারে যে কোনো সময় হয়তো আমরা কোনো স্ট্রিং কে হয়তো নাম্বারে কনভার্ট করতেই পারি, কারণ আমরা কমান্ড লাইন থেকে যখন কোনো প্যারামিটারকে যখন আমরা অ্যাকসেপ্ট করি তখন সেটাকে তোমার কিন্তু অ্যাজ আ স্ট্রিং ফর্মে আসে। তারপর সেই স্ট্রিংটার উপর যদি আমরা কোনো অপারেশন করতে চাই তখন সেই স্ট্রিংটা আমাকে নাম্বারে কনভার্সন করতে হয়। তো আমি কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে যখন তোমার ইনপুটটা আমার দেখিয়েছিলাম, আমি সেখানে কিন্তু বলেছিলাম যে সে আমার সেই স্ট্রিংটাকে আমরা পার্স আইএনটি দিয়ে আমরা ইন্টে কনভার্ট করি, দেন তারপরে আমরা কিন্তু অপারেশন করতে পারি। তাহলে একটা স্ট্রিংকে যখন তুমি নাম্বারে কনভার্ট করতে চাইছো তখন হয়তো এই কনভার্সনের সময় হয়তো কোনো কারণে হয়তো এই কনভার্সনটা তোমার হয়তো ফেল করে গেল। তাহলে যখন আমার স্ট্রিং থেকে নাম্বারে বা নাম্বার থেকে স্ট্রিং এ যখন কনভার্সন যখন ফেল করে যায় তখন তার জন্য যে টাইপের এক্সেপশনটা আসে তার নাম হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। ওকে, তার মানে আমরা একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে আমরা কনভার্সন করতে চাইছি কিন্তু সেই কনভার্সনটা আমাদের ফেলিওর হয়েছে। ওকে, তার জন্য আমাদের যে টাইপের এক্সেপশন আসে তার নাম হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। তাহলে কস্ট হোয়েন, আমি এর কস্টটা লিখতে পারি যে কস্ট হোয়েন a conversion between string and number fails, string and number fails। ওকে, এছাড়াও আমি আরো যে এক্সেপশন গুলো টাইপ আছে যেমন নাম্বার 8, আমি জাস্ট টাইপ গুলোর নামগুলো বলবো, যেমন নাম্বার 8 তোমার হচ্ছে সিকিউরিটি এক্সেপশন। সিকিউরিটি এক্সেপশন বেসিক্যালি কোনো অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করা হয় তখন সিকিউরিটি এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করা হয় বা তার কনসেপ্টটাকে ইনকর্পোরেট করা হয়। কারণ ধরে নাও আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক সময় হয়তো আমাদের ব্রাউজারের যে সেটিংস থাকে তার উপরে বেস করে কিন্তু আমরা অনেক ওয়েব পেজকে হয়তো খুলতে পারি না, আমাকে ব্লক করে দেয়, তখন বলে যে ব্রাউজারের সেটিংটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তারপরেই হচ্ছে সেই পেজটাকে হয়তো আমরা তোমার ওপেন করতে পারি বা খুলতে পারি। ঠিক আছে, সেই রকম যে আমাদের জাভাতে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে তোমার বলা হয় অ্যাপলেট, আর যদি আমাদের অ্যাপলেট সিলেবাসে নেই তো যখন এই অ্যাপলেট তোমার কিন্তু জাভা দিয়ে কিন্তু লেখা হয়, অ্যাপলেট প্রোগ্রামিং বলা হয় তাকে, তবে অ্যাপলেট অ্যাপ্লিকেশন বলা হয়। তো আমরা যখন কোনো একটা অ্যাপলেটকে যখন হয়তো লিখি, সেই অ্যাপলেটটা যদি কোনো একটা অ্যাকশন পারফর্ম করতে চায় আর যে অ্যাকশনটা হয়তো তাকে অ্যালাউ করে না পারফর্ম করতে আমার ব্রাউজারের সিকিউরিটি সেটিংস এর জন্য, তাহলে আমার অ্যাপলেট বা আমার জাভা প্রোগ্রাম এখন একটা অ্যাকশন পারফর্ম করতে চাইছে কিন্তু সেই অ্যাকশনটা হয়তো সে পারফর্ম করতে পারছে না, কেন না আমার যে ব্রাউজার আছে তার সিকিউরিটি সেটিংস তোমার কিন্তু সেটাকে অ্যালাউ করছে না। ওকে, তাহলে অ্যাপলেট প্রোগ্রাম যখন এই ধরনের যখন কোনো অ্যাকশন পারফর্ম করতে যাবে সিকিউরিটির উপরে বেস করে, তখন তার জন্য তোমার যে এক্সেপশনটা অকার করবে তার নাম হচ্ছে সিকিউরিটি এক্সেপশন। ওকে, তো এটা জাস্ট টাইপটাকে আমি নামটা বলে রাখলাম। আর এছাড়া আমাদের স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন আছে, আর আমাদের সিস্টেমের স্ট্যাকের স্পেস যখন মানে আউট অফ স্পেস হয়ে যায় বা রানস আউট হয়ে যায় স্ট্যাকের স্পেসটা, তখন যে টাইপের এক্সেপশন আসে তার নাম হচ্ছে স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন। আর একটা এক্সেপশন আছে যার নাম হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। ওকে, তাহলে নাম্বার 9 যেটা বললাম সেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন।
স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন। আর নাম্বার 10 যেটা বললাম নামটা, সেটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। যেমন তোমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, সেরকম তোমার হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। মানে তোমার ধরে নাও একটা কোনো পার্টিকুলার স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর কোনো একটা ক্যারেক্টারকে তুমি হয়তো অ্যাক্সেস করতে চাইছো, কিন্তু সেই পার্টিকুলার স্ট্রিং এর মধ্যে ওই ক্যারেক্টারটাই হয়তো এক্সিস্ট করে না। তো খুব সিম্পল এক্সাম্পল, ধরে নাও তুমি হয়তো একটা কোনো স্ট্রিংকে ডিক্লেয়ার করেছো স্ট্রিং str ইকুয়ালস টু হয়তো cst, এটা স্ট্রিং। এবার তুমি হয়তো অ্যাক্সেস করতে চাইছো ওই স্ট্রিংটার মধ্যে, তুমি হয়তো অ্যাক্সেস করতে হয়তো str অফ 90। তাহলে আমার তো এই ক্যারেক্টার পার্টিকুলার 90 ইন্ডেক্সটা আমার তো এক্সিস্টই করছে না। তখন তার জন্য তোমার যে এক্সেপশনটা অকার করে তার নাম হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। আউট অফ বাউন্ড এক্সেপশন মানে যেমন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ছিল, এখানে তোমার হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। আর এছাড়া আমাদের আর একটা এক্সেপশনের টাইপ আছে, যেমন তোমার এসকিউএল এক্সেপশন। এটা বেসিক্যালি আমরা যখন হয়তো এসকিউএল দিয়ে আমরা ডেটাবেস কানেক্টিভিটি করি ব্যাকএন্ডে জাভার সাথে, তখন তার জন্য তোমার যে এক্সেপশনটা আসে তখন তাকে আমরা বলি এসকিউএল এক্সেপশন। মানে কানেকশন যদি এস্টাবলিশমেন্ট ঠিকঠাকভাবে না হয়, তখন তার জন্য তোমার যে এক্সেপশন আসে তার নাম হচ্ছে এসকিউএল এক্সেপশন। তো এই এতগুলো টাইপের কিন্তু এক্সেপশন আছে, আরো টাইপের এক্সেপশন আছে। আমি জাস্ট এই কয়েকটা টাইপের তোমার কিন্তু নামগুলো আমি এখানে জাস্ট বললাম। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সেপশনের টাইপ বা কমন জাভা এক্সেপশন, বা এক্সেপশন টাইপ বা কমন জাভা এক্সেপশন, যেটা খুশি বলতে পারো, কমন জাভা এক্সেপশন। তো এক্সেপশনে তোমার এই 11 রকমের তোমার টাইপ জানার পর, আমরা এক্সেপশনকে এখন ইন জেনারেল আমরা দুটো টাইপে আবার ডিভাইড করতে পারি। টু টাইপে আমরা ডিভাইড করতে পারি, মানে ক্যাটাগরাইজ করতে পারি এক্সেপশনকে। অ্যাকচুয়ালি এটা তোমাদের এক্সেপশনের টাইপ বা কমন। হ্যাঁ স্যার বলছি সিকিউরিটি এক্সেপশনটা আরেকবার একটু বলবেন? বলবো। আমার একটা জাভা প্রোগ্রাম এমন একটা অ্যাকশন পারফর্ম করতে চাইছে, যে অ্যাকশনটা হয়তো আমার ব্রাউজারের যে সিকিউরিটি সেটিংস সেটা হয়তো অ্যালাউ করে না। ওকে, যেমন দেখবে অনেক আননোন সোর্স থেকে যখন কোনো ফাইলকে আমরা ডাউনলোড করি, তখন কিন্তু আমাদের সেই ফাইলটা কিন্তু ব্লক করে দেয়, আমাদের কিন্তু ডাউনলোড হয় না। যতক্ষণ না আমরা সিকিউরিটি সেটিংসে গিয়ে ওটাকে চেঞ্জ করি আমাদের সেটিংসটাকে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি ফাইলটাকে তোমার ডাউনলোড করতে পারি না। তাহলে আমাদের যে ব্রাউজার আছে তার কিন্তু একটা সিকিউরিটি সেটিংস আছে। এবার সেই সিকিউরিটি সেটিংসে গিয়ে যদি আমরা চেঞ্জ না করি, তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারি না। তো সেরকম আমার একটা জাভা প্রোগ্রাম আছে, সেই জাভা প্রোগ্রামটা হয়তো একটা এমন কিছু অ্যাকশন পারফর্ম করতে চাইছে, যে অ্যাকশনটা হয়তো আমার সিকিউরিটির হয়তো তোমার কোনোভাবে তোমার সিকিউরিটিটাকে তোমার হয়তো অপোজ করা হয়, মানে বোঝায়, বা সিকিউরিটি হয়তো বিপক্ষে গিয়ে একটা কোনো কাজ করতে চাইছে। কিন্তু আমার তো যেহেতু তোমার জাভা প্রোগ্রাম বা জাভা অ্যাপলেট যাকে আমরা বলছিলাম, জাভা অ্যাপলেট যখন রান করে তখন তার জন্য কিন্তু একটা ব্রাউজারের দরকার পড়ে। যেমন জাভা প্রোগ্রামকে রান করতে গেলে আমাদের কিছু লাগে না, নর্মালি তোমার নোটপ্যাড বা আমরা কমান্ড প্রম্পটে রান করতে পারি, বা আমাদের নেটবিনসে রান করতে পারি। কিন্তু জাভা অ্যাপলেট যখন রান করে তখন তার জন্য কিন্তু একটা ব্রাউজার দরকার পড়ে। এবার জাভা অ্যাপলেট একটা এমন কোনো অ্যাকশন পারফর্ম করতে চাইছে, যেটা হয়তো আমার ব্রাউজারের যে তোমার সেটিংস, তার যে তোমার যে সেটিংস তাকে হয়তো ভায়োলেট করছে। তো সেটিংসে হয়তো তোমার কিন্তু এটা পুরোপুরি রেস্ট্রিক্ট করা আছে, কিন্তু জাভা অ্যাপলেট তোমার চাইছে যে ওই পার্টিকুলার অ্যাকশনটাই সে পারফর্ম করবে। তখন তার জন্য যে এক্সেপশনটা আসে তাকে আমরা বলতে পারি সিকিউরিটি এক্সেপশন। মানে সে কিন্তু ভায়োলেট করার চেষ্টা করছে সিকিউরিটি কনসেপ্টটাকে। ওকে, তো তখন তাকে মানে যা সেটা ইন্টিমেট করা যে এখন তোমার কিন্তু অ্যাপলেট প্রোগ্রামটা মানে ব্রাউজারে তোমার কিন্তু সেটিংস চেঞ্জ করতে চাইছে, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু পারমিশন তাকে দেওয়া হবে না। ওকে, আর যদি না দেখা যায় হ্যাঁ খুব ট্রাস্টেড এটা অ্যাকশন, তো ট্রাস্টেড অ্যাকশন না হলে কিন্তু তাকে কোনোভাবেই কিন্তু পারমিশন দেওয়া হবে না। ঠিক আছে, বোঝা গেছে? তোমার হোস্টেলে ধরো নাও তোমার একটা রেস্ট্রিকশন আছে যে রাত্রি 10টার পরে বেরোনো যাবে না। এবার তুমি একদিন রিকোয়েস্ট করলে যে তুমি 10টার পরে বেরোবে, তখন তার জন্য তোমার যে এক্সেপশনটা অকার করবে তার নামই হচ্ছে তোমার সিকিউরিটি এক্সেপশন। বোঝা গেছে? তো সেরকম তোমার এখানে তোমার ক্ষেত্রে তোমার জাভা অ্যাপলেট প্রোগ্রাম যে কাজটা করছে, মানে যে এটাকে ব্রেক করতে চাইছে বা যে অ্যাকশনটাকে পারফর্ম করতে চাইছে, দ্যাট ইজ সিকিউরিটি এক্সেপশন। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। এবার আমরা যেটা দেখবো যে জাভার এক্সেপশনকে বেসিক্যালি আমরা দুটো টাইপে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। আমরা টু টাইপে আমরা ক্যাটাগরাইজ করতে পারি জাভার এক্সেপশনকে।
তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। নাম্বার 1 ফার্স্ট যে টাইপটা তার নাম হচ্ছে চেকড এক্সেপশন। ওকে, চেকড এক্সেপশন নামটা খুব ভালো করে মনে রাখো, কনসেপ্টটা খুব ভালো করে বুঝে রাখবে। আর নাম্বার 2 হচ্ছে আনচেকড এক্সেপশন। একটা হচ্ছে চেকড এক্সেপশন, একটা হচ্ছে আনচেকড এক্সেপশন। আমরা প্রথমেই পড়বো চেকড এক্সেপশনের কনসেপ্ট। ওকে, বেসিক্যালি এই চেকড এক্সেপশন আর আনচেকড এক্সেপশন কিন্তু পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ডিফারেন্স আসে, যে ডিফারেন্স বিটুইন চেকড এক্সেপশন অ্যান্ড আনচেকড এক্সেপশন। ওকে, তো তারপরে আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্টটা আমরা যাবো, কিন্তু এখন এক্সেপশন হ্যান্ডলিং এ কিন্তু আমার যায়নি কনসেপ্টে। আমরা এখন জাস্ট মানে প্রথম দিকগুলো নিয়ে এখন আমরা ঘাটছি, যে এক্সেপশন কি, এরার কি, হ্যাঁ, আমরা কি কি টাইপ আছে, এক্সেপশন কি, কেন কেন আসে, ওকে, রান টাইম এরারের জন্য কেন আসে এক্সেপশন, আমি শুধু ভাবছি এখন। তো এবার আমরা তোমার যেটা দেখবো সেটা হচ্ছে যে টাইপস অফ এক্সেপশন, চেকড আর আনচেকড। তো চেকড, ফার্স্টে তোমার চেকড এর কথায় তোমার চলে আসি। তো দেখো নামটা শুনে বুঝতে পারছি যে হয়তো এমন কোন একটা এক্সেপশন আমাদের প্রোগ্রামে এসছে, যে এক্সেপশনটাকে হয়তো আমার যে কোডটা বা আমার যে প্রোগ্রামটা সে হয়তো নিজেই ওটাকে হ্যান্ডেল করতে পারবে, ওকে, বা চেক করতে পারবে। তো এখানে চেক মানে কিন্তু হ্যান্ডেল করা। তাহলে চেক এক্সেপশন একটা এমন ধরনের এক্সেপশন, তাহলে এই টাইপের এক্সেপশন গুলোকে আমার জাভা কোড সে কিন্তু এক্সপ্লিসিটলি হ্যান্ডেল করতে পারে নিজে নিজেই। ওকে, আর এই এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করার জন্য বা চেক যে এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করার জন্য আমার যে মেকানিজমটা বা যে ব্লকটার প্রয়োজন পড়ে সেই ব্লকটার নাম হচ্ছে ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক। এই ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক দিয়ে যদি কোনো এক্সেপশনকে হ্যান্ডেল করা হয় বা যদি কোনো এক্সেপশনকে তোমার হ্যান্ডেল করে আমার জাভা কোড নিজে থেকেই বা নিজে, তখন সেই টাইপের এক্সেপশনকে তোমার বলা হয় চেকড এক্সেপশন। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যদি তোমার আমার যদি আনচেকড হয়, তাহলে আনচেকড এক্সেপশন মানে হচ্ছে সেই টাইপের এক্সেপশনকে স্যার জাভার কোড বা জাভার প্রোগ্রাম কোনোভাবেই হ্যান্ডেল করতে পারে না, তার জন্য তার নামটা হচ্ছে আনচেকড এক্সেপশন। আর তাহলে সেই এক্সেপশন গুলোকে তোমার হ্যান্ডেল করে কে, না জেভিএম করতে পারে, জাভা ভার্চুয়াল মেশিন করতে পারে। ওকে, তাহলে আমরা তোমার চেক এক্সেপশন বলতে তার যদি আমরা ডেফিনেশনটা দেখি খুব সংক্ষেপে, আমরা তোমার কিভাবে তোমার এটাকে ডিফাইন করতে পারি যে দিস এক্সেপশন, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা পরীক্ষায় আসে, হ্যাঁ পরীক্ষায় আসে বা পরীক্ষায় আসবে। দিস এক্সেপশন আর explicitly handled by লিখবো না, হ্যান্ডেল ইন দ্য কোড ইটসেলফ। আমার যে জাভা কোড সেই কিন্তু নিজে থেকে এটাকে হ্যান্ডেল করতে পারে উইথ দ্য হেল্প অফ ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক। আমরা এরপরে আমরা ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকের কনসেপ্ট আমরা পড়বো, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। আমি কিন্তু এখনো এক্সেপশন হ্যান্ডলিং এ ঢুকিনি, তা কিন্তু কোনো এক্সাম্পল আমরা এখনো যাইনি। তো আমরা যখন এক্সাম্পলে যাবো তখন তার কনসেপ্ট কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক বেশি ইজি কনসেপ্ট। ওকে, তো আমরা কিন্তু এটাকে হ্যান্ডেল করি কার থ্রু দিয়ে, না ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকের থ্রু দিয়ে। তো ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক আমরা পড়বো। ওকে, তো এটা আমরা চেকড এক্সেপশন বলতে পারি। আর এই চেকড এক্সেপশন তার যদি আমরা এক্সাম্পল দেখি, চেকড এক্সেপশন যদি আমরা এক্সাম্পল দেখি, সেটা তোমার যেমন আইও এক্সেপশন, দেখো নামটা আমরা পড়ে এসেছি একটু আগেই, আইও এক্সেপশন। ওকে, তার এক্সাম্পলের মধ্যে তোমার পড়ছে এসকিউএল এক্সেপশন, একটু আগে নামটা পড়ে এসেছি আমরা, এসকিউএল এক্সেপশন, তাই না, এক্সেট্রা এক্সেট্রা। আর এই যে চেক যে এক্সেপশনের কথাটা আমি বলছি, এই চেক এক্সেপশন গুলো বেসিক্যালি তোমার চেক করা হয় না ডিউরিং কম্পাইলেশন টাইম। তো আমি এখানে লিখতে পারি চেকড অ্যাট কম্পাইল টাইম, এটা তোমার কিন্তু চেক করা হয় ডিউরিং কম্পাইল টাইম, চেকড অ্যাট কম্পাইল টাইম। ওকে, আর আমি এটাকে আরেকটা পয়েন্ট আমি এখানে লিখতে পারি যে চেকড এক্সেপশন অ্যাকচুয়ালি তোমার এক্সটেন্ড করা হয় একটা ক্লাস থেকে, সেই ক্লাসটা তোমার নাম হচ্ছে এক্সেপশন ক্লাস। তাহলে এই চেকড এক্সেপশন অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড ফ্রম দ্য
এক্সটেন্ডেড ফ্রম দ্য এক্সেপশন ক্লাস। আর এই এক্সেপশন ক্লাস তোমার কার মধ্যে আছে না, জাভা প্যাকেজ, তার মধ্যে তোমার ল্যাংটা হচ্ছে সাব প্যাকেজ, তার মধ্যে তোমার আছে আমার এক্সেপশন যে ক্লাস। মানে এই এক্সেপশন ক্লাস থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমার চেকড এক্সেপশন তারা কিন্তু এক্সটেন্ড হয়েছে। ওকে, তো চেকড এক্সেপশন কোনগুলো না, আইও এক্সেপশন বা এসকিউএল এক্সেপশন সব কিন্তু তার থেকে এক্সটেন্ড হয়েছে। তো এক্সটেন্ড তো আমরা কি জিনিস আমরা জানি, আমরা তো পড়েছি ইনহেরিটেন্স, কেমন করে এক্সটেনশন হয় আমরা তো জানি। তাহলে এই চারটে পয়েন্ট বললাম যে কাকে বলে, ফার্স্টে বলবো যে ডেফিনেশন অফ দ্য চেকড এক্সেপশন, তার এক্সাম্পল কি না, চেকড এক্সেপশন তোমার কোন সময় চেক হয় কম্পাইল টাইমে, আর এটা কার থেকে এক্সটেন্ড করেছে না, এক্সটেন্ডেড ফ্রম দ্য জাভা ডট ল্যাং ডট এক্সেপশন। মানে আমি বলতে পারি এরকম ভাবে যে আমার যদি এটা যদি এক্সেপশন ক্লাস হয়, এক্সেপশন যদি ক্লাস হয় তার থেকে আমার এক্সটেন্ড করছে কোনগুলো না, চেকড এক্সেপশন, তাই না, চেকড এক্সেপশন কিন্তু আমার এখান থেকে এক্সটেন্ড করছে। এবার আমি এখানে চেকড এক্সেপশন লিখলাম, তুমি এখানে চেকড এক্সেপশন লিখবে না, তার জায়গায় তুমি নাম লিখবে, কি লিখবে না, তুমি লিখবে এখানে আইও এক্সেপশন বা এসকিউএল এক্সেপশন, যে কোনো তুমি নাম লিখবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের চেকড এক্সেপশনের কনসেপ্ট। তাহলে যে এক্সেপশন গুলোকে আমার জাভা কোড নিজে হ্যান্ডেল করতে পারে বাই ইউজিং ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক, তাকেই বলা হয় চেকড এক্সেপশন। আর তার এক্সাম্পল হচ্ছে আইও এক্সেপশন আর হচ্ছে এসকিউএল এক্সেপশন। আর চেকড এক্সেপশন বেসিক্যালি চেক করা হয় কম্পাইল টাইমে, আর এই চেকড এক্সেপশন তোমার এক্সটেন্ড করেছে কার থেকে না, জাভা ডট ল্যাং ডট এক্সেপশন ক্লাস থেকে, যেখানে জাভাটা হচ্ছে প্যাকেজ, ল্যাংটা হচ্ছে সাব প্যাকেজ, আর এক্সেপশনটা তোমার হচ্ছে ক্লাস, যার থেকে কিন্তু বেসিক্যালি এটা এক্সটেন্ড হয়েছে। ওকে, দ্যাট ইজ আ চেকড এক্সেপশন। এবার চলে আসবো আনচেকড এক্সেপশনের কনসেপ্টে। মানে জাস্ট একটু ডিফারেন্সের মতো করে আমরা বলছি, প্লাস আমরা লিখেও ফেলছি, যাতে করে পরীক্ষা যদি আসে তাহলে আমরা এই টাইপটাই যেন আমরা লিখতে পারি বা এই ডিফারেন্সটা যেন আমরা লিখতে পারি। ওকে, তাহলেই হবে। হ্যাঁ, তার জন্য একটু এখানে আমি একটু নোটের মতো করে লিখছি কোনো কোনো কনসেপ্টগুলোকে। ওকে, আনচেকড এক্সেপশন, আনচেকড এক্সেপশন তার ডেফিনেশনটা আমরা তো একটু আগে পড়ছিলাম, যে যে এক্সেপশন গুলোকে আমার জাভা কোড সে নিজে হ্যান্ডেল করতে পারে না, মানে নট এসেন্সিয়ালি হ্যান্ডেলড, তো আমি এখানে লিখতে পারি যে দিস এক্সেপশন, these exception are not necessarily essentially বলবো, are not essentially handled in the program code. Okay, তো যদিও সেটাকে তোমার JVM তোমার এটাকে হ্যান্ডেল করতে পারে, instead JVM handle such exception. Okay, JVM handles such exception, তাকে আমরা বলছি আনচেকড এক্সেপশন। এবার এই আনচেকড এক্সেপশন আমরা দেখো চারটে ওখানে পয়েন্ট ডিসকাশন করেছিলাম। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে তার এক্সাম্পল দেখবো আমরা, আনচেকড এক্সেপশনে তোমার কি কি এক্সাম্পল আছে, তার মধ্যে তোমার পরে অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন আনচেকডের মধ্যে পড়ে, নাল পয়েন্টার এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, এটা আমরা দেখে এসেছি তার কনসেপ্ট। আর অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এক্সেপশন আমি আর নাম লিখছি না, তিনটে নাম লিখলাম, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এক্সেপশন। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল অফ আনচেকড এক্সেপশন। থার্ড পয়েন্ট আমরা দেখাতে বলেছিলাম যে চেকড অ্যাট কম্পাইল টাইম, তাহলে আমাদের আনচেকড এক্সেপশন কিন্তু বেসিক্যালি তোমার চেকড অ্যাট রান টাইম। ওকে, তাহলে আনচেকড এক্সেপশন চেকড অ্যাট রান টাইম, চেকড অ্যাট রান টাইম। ওকে, তো লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা আগে দেখেছিলাম যে আমার জাভা ডট ল্যাং ডট এক্সেপশন ক্লাস থেকে এটা এক্সটেন্ড করেছিল,
আর আমাদের আনচেকড এক্সেপশন তোমার যেখান থেকে এক্সটেন্ড করে এক্সটেন্ডেড ফ্রম দা তোমার যে ক্লাস থেকে এক্সটেন্ড করে সেটা হচ্ছে সেই ক্লাসে তোমার নামটাই হচ্ছে রান টাইম এক্সেপশন ক্লাস। তো ওটাও তোমার কিন্তু বেসিক্যালি তোমার রিসাইড করে কার মধ্যে না জাভা ডট ল্যাং ডট রান টাইম এক্সেপশন, রান টাইম এক্সেপশন। ওকে, তাহলে এই চারটে পয়েন্ট আমরা যদি ডিফারেন্স আমাদের আসে তাহলে কিন্তু ডিফারেন্সে আমরা এটাকে আমরা বলতে পারবো। ঠিক আছে, এটা আমরা ডিফারেন্সে আমরা বলতে পারবো। তাহলে আমরা এনারে আমরা আরো দুটো টাইপ দেখলাম, একটা তোমার হচ্ছে চেকড এক্সেপশন, একটা তোমার হচ্ছে আনচেকড এক্সেপশন। তো পরীক্ষায় যদি ডিফারেন্স আসে তাহলে কিন্তু এই ডিফারেন্সটা আমরা অবশ্যই আমরা লিখতে পারবো এই ডিফারেন্সটা। ওকে, তো এবার চলে আসবো নেক্সট কনসেপ্টে তোমার চলে আসবো, যেটা তোমার আসবো সেটা হচ্ছে যে এই যে আমরা এক্সেপশন হ্যান্ডেল করছি, তো এই এক্সেপশন হ্যান্ডেল করবার আমাদের মানে প্রয়োজনটা কেন? ঠিক আছে, এক্সেপশন হ্যান্ডেল করার আমাদের প্রয়োজনটা কেন বা তার অ্যাডভান্টেজ কি? ঠিক আছে, তার অ্যাডভান্টেজটা কি আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করবো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ এক্সেপশন হ্যান্ডলিং ইন জাভা। ওকে, তো নেক্সট তোমার যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ অফ advantages of exception handling in Java। তার আগে আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর একটু ছোট্ট কনসেপ্ট বলি, তারপরে আসবো আমাদের কেন এটাকে আমরা হ্যান্ডেল করি, কেন তারপর তার অ্যাডভান্টেজগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। ওকে, তো তোমার সব থেকে যেটা মানে মেন অ্যাডভান্টেজ আমাদের এক্সেপশন হ্যান্ডলিং করার জাভা প্রোগ্রামে, তার যেটা মেন অ্যাডভান্টেজ হচ্ছে যে টু মেনটেন দ্য নর্মাল ফ্লো of execution, normal flow of the execution। কারণ এক্সেপশন আসা মানেই সে কিন্তু আমার প্রোগ্রামের নর্মাল ফ্লোটাকে কিন্তু সে ডিসরাপ্ট করে দেবে, আর তার জন্য আমাদেরকে কিন্তু এই টাইপের এক্সেপশনগুলোকে আমাকে হ্যান্ডেল করতে হয়। তো এটা খুব ছোট্ট একটা সিনারিও আমি কনসিডার করছি, একটা সিনারিও দেখো, খুব ছোট্ট একটা সিনারিও দেখো। ধরে নাও আমি একটা প্রোগ্রাম লিখেছি যেখানে আমার 10টা স্টেটমেন্ট আছে। ধরে নাও স্টেটমেন্ট 1, ওকে, সেমিক্লোন। ধরে নাও স্টেটমেন্ট 2, সেমিক্লোন, স্টেটমেন্ট 3, সেমিক্লোন, স্টেটমেন্ট 4, সেমিক্লোন, ওকে, স্টেটমেন্ট 5, সেমিক্লোন, স্টেটমেন্ট 6, স্টেটমেন্ট 7, স্টেটমেন্ট 8, স্টেটমেন্ট 9 আর হচ্ছে স্টেটমেন্ট 10। 10টা আমার স্টেটমেন্ট আছে। এবার এই 10টা স্টেটমেন্টের মধ্যে আমার এই 5 নাম্বার স্টেটমেন্টটাতে হয়তো কোনো একটা এক্সেপশন অকার করেছে, কোনো একটা এক্সেপশন ধরো না এখানে অকার করেছে, এক্সেপশন অকার্স। ওকে, তো আমার 10 লাইনের জাভা প্রোগ্রাম, তার মধ্যে 5 লাইনে অ্যাট দ্য স্টেটমেন্ট 5 আমার এক্সেপশন অকার করেছে। তাহলে এখন এই 5 লাইনে 5 নাম্বার লাইনে যে আমার এক্সেপশন অকার করেছে, তো যেহেতু এটা এক্সেপশন, তার জন্য কিন্তু আমার রেস্ট অফ দ্য লাইন বা রেস্ট অফ দ্য লাইন অফ দ্য কোড এটা কিন্তু কোনোভাবেই আর এক্সিকিউশন হবে না, উইল নট বি এক্সিকিউটেড। তার পরের যে কোডটা, পরের যে আমার 6 থেকে 10 নাম্বার যে লাইনটা, এটা কিন্তু উইল নট বি এক্সিকিউটেড, উইল নট বি এক্সিকিউটেড। কিন্তু যদি আমরা এই কোডটার উপরে যদি আমরা এক্সেপশন হ্যান্ডলিং করি, তাহলে কিন্তু আমার এই রেস্ট অফ দ্য কোড অর্থাৎ তোমার 6 থেকে 10 লাইন যে কোডটা সেটা কিন্তু আমাদের এক্সিকিউট করবে। তো দ্যাট ইজ ওয়াই উই ইউজ এক্সেপশন হ্যান্ডলিং ইন জাভা। তাহলে আমি আমার কোনো এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম নেই, আমার 5 নাম্বার লাইনে এক্সেপশন এসছে, আমার বাকি লাইনগুলো কিন্তু কোনোভাবেই আর এক্সিকিউশন করবে না। কিন্তু এই কোডটার উপরেই যদি আমরা এক্সেপশন হ্যান্ডলিং যদি আমরা মেকানিজমটাকে অ্যাপ্লাই করি বা এই কোডটার উপরে যদি আমরা এক্সেপশন হ্যান্ডেল করি,
বা এক্সেপশন হ্যান্ডলিং করি যদি এই কোডটার ওপরে, তাহলে কিন্তু ওই রেস্ট অফ দ্য কোড অর্থাৎ তোমার 6 লাইন থেকে 10 লাইন যে কোডটা আছে, তো সেই কোডটাই কিন্তু আমাদের আবার কিন্তু এক্সিকিউট করবে। ওকে, তাহলে আমরা দেখো বলতে পারছি যে টু মেনটেন দ্য নর্মাল ফ্লো অফ দ্য এক্সিকিউশন, তাকে আমার 5 নাম্বার লাইনে এক্সেপশন আছে বলে আমার দেখো কিন্তু ফ্লোটা কিন্তু আর কন্টিনিউ হচ্ছিল না, যে আমার 1 থেকে 4 পর্যন্ত এক্সিকিউট করলো, 5-এ তোমার এক্সেপশন পেয়েছে, তো 6 থেকে 10 পর্যন্ত কিন্তু আর এক্সিকিউশন করছে না। তাহলে কিন্তু আমার নর্মাল ফ্লোটা কিন্তু তোমার এখানে মানে কি হচ্ছে, মানে হ্যাম্পার করছে। তো তাকে মেনটেন করতে আমাদের অবশ্যই এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিজন, যে কারণের জন্য কিন্তু আমাদের এক্সেপশন হ্যান্ডলিং আমাদের করতে হবে। ওকে, নাম্বার 2, এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ, যে টু মেনটেন দ্য নর্মাল ফ্লো অফ এক্সিকিউশন। নাম্বার 2, সেকেন্ড অ্যাডভান্টেজ তোমার হচ্ছে, যে রোবাস্টনেস। ওকে, রোবাস্টনেস। ওকে, তো যদি তুমি এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করতে পারো, তাহলে তুমি তোমার প্রোগ্রামকে ক্র্যাশ হওয়া থেকে প্রিভেন্ট করতে পারবে, তোমার প্রোগ্রাম থেকে আনএক্সপেক্টেড কোনো এরার আসার থেকে তুমি তাকে প্রিভেন্ট করতে পারবে। ওকে, তো দ্যাট ইজ কল্ড রোবাস্টনেস। তাহলে আমরা এক্সেপশন হ্যান্ডেল কিন্তু করি আমরা কেন না, আমার প্রোগ্রামের মধ্যে রোবাস্টনেসটাকে আনার জন্য। নাম্বার 3, এরার রিপোর্টিং। ওকে, না থার্ড পয়েন্টটা হচ্ছে এরার রিপোর্টিং। এরার রিপোর্টিং কি বলছে না, এক্সেপশন হ্যান্ডলিং তোমাকে একটা মেকানিজম প্রোভাইড করে যার থ্রু দিয়ে তুমি এরারটাকে তুমি রিপোর্ট করতে পারবে। তুমি তোমার মতো করে তুমি এটা কিন্তু রিপোর্ট করতে পারবে, তোমাকে কোনো সিস্টেম ডিফাইন কোনো মেসেজ তোমাকে দেখতে হবে না, যেটাকে দেখে তুমি হয়তো বুঝতে পারবে না। তুমি তোমার এরারটাকে তুমি তোমার নিজের ভাষায় তুমি লিখে তুমি ইউজারকে বা প্রোগ্রামারকে তুমি কিন্তু রিপোর্ট করতে পারবে, তার তুমি একটা লগ তৈরি করতে পারবে। ওকে, দ্যাট ইজ এরার রিপোর্টিং, যাতে করে সেই ভাষা যদি আমরা পড়তে পারি এরারটাকে, তাকে কিন্তু ডায়াগনোস করাটা আমাদের কাছে খুব সুবিধা হবে, বা সেই কোডটাকে আমাকে ডিবাগ করাটাও কিন্তু, বা প্রবলেমটাকে ডিবাগ করাটা কিন্তু অনেকটা সুবিধা হবে। দ্যাট ইজ এরার রিপোর্টিং। আর নাম্বার 4, এফিসিয়েন্সি। ওকে, নাম্বার 4 হচ্ছে এফিসিয়েন্সি, কারণ এক্সেপশন হ্যান্ডলিং তোমাকে অ্যালাউ করে, যে কোনো প্রোগ্রামারকে অ্যালাউ করে যে একটা এফিশিয়েন্ট কোড লিখতে, একটা ক্লিন কোড লিখতে। কারণ হচ্ছে না, তুমি তোমার এরার যে হ্যান্ডলিং যে কোডটা, সেই কোডটা কিন্তু তোমার পুরোপুরি ডিফারেন্ট থাকবে তোমার মেন লজিক থেকে। তোমার প্রোগ্রামে তো একটা মেন লজিক থাকবে, আর তোমার এরারটাকে হ্যান্ডেল করা একটা কোড থাকবে। তো এরার এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম কিন্তু তোমাকে পুরোপুরি তোমাকে অ্যালাউ করবে, যাতে করে তুমি তোমার এরার হ্যান্ডলিং কোডটাকে তুমি পুরোপুরি সেপারেট রাখতে পারো তোমার মেন লজিক থেকে। আর তোমার মেন লজিকটা কিন্তু অনেক বেশি রিডেবল হবে প্রোগ্রামারের কাছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এফিসিয়েন্সিটাকে আমাকে অনেকটা ইনক্রিজ করে দিচ্ছে, অনেক বেশি এফিসিয়েন্ট হচ্ছে আমার কোডটা। আমার সেখানে দুটো পার্ট কিন্তু পুরোপুরি সেপারেট থাকছে, আমার এরার হ্যান্ডলিং কোড আর আমার হচ্ছে মেন লজিক। ওকে, তার জন্য কিন্তু এটা তোমার হচ্ছে এফিশিয়েন্ট। আর লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে টেস্টিং। ওকে, আমরা খুব সহজে আমরা টেস্টিং করতে পারি, কারণ এক্সেপশন হ্যান্ডলিং কিন্তু আমাদেরকে খুব ইজি করে দেয়, যাতে করে আমরা নর্মাল, আমার প্রোগ্রামের যে নর্মাল বিহেভিয়ার আর আমার প্রোগ্রামের যে এক্সেপশনাল বিহেভিয়ার, তা কিন্তু পুরোপুরি আমরা সেপারেশন করতে পারি। আর তার জন্য আমরা কোডটাকে খুব সহজে ইজিলি আমরা টেস্ট করতে পারি, যাতে করে আমরা সেখানে একটা ক্লিয়ার সেপারেশন পাই, যে আমার নর্মাল যে বিহেভিয়ার আর আমার যে এক্সেপশনাল যে বিহেভিয়ার কিন্তু পুরোপুরি আমরা সেপারেট করে টেস্ট করতে পারি। তো টেস্টিংটা কিন্তু খুব ইজিয়ার হয়। তো টেস্টিং ইজ ইজিয়ার বলে আমরা এখানে লিখতে পারি। তাহলে এই 5টা পয়েন্ট হচ্ছে, এই 5টা পয়েন্ট কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভান্টেজের পয়েন্ট। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি ছিল না, আমরা মেনটেন করতে পারছি নর্মাল ফ্লো অফ এক্সিকিউশন। সেকেন্ড হচ্ছে আমাদের রোবাস্টনেস। থার্ড তোমার হচ্ছে এরার রিপোর্টিং। আর ফোর্থ হচ্ছে এফিসিয়েন্সি। আর নাম্বার 5 তোমার হচ্ছে টেস্টিং ইজ ইজিয়ার। ওকে, তাহলে এই 5টা মানে ওভারঅল আমার এক্সেপশন হ্যান্ডলিং জাভাতে আমাদেরকে হেল্প করে একটা রোবাস্ট কোড লিখতে, একটা মেনটেনেবল একটা কোডকে লিখতে, বা রিলায়েবল একটা কোডকে লিখতে, যাতে করে আমরা খুব স্ট্রাকচার্ড ওয়েতে আমরা কোনো এরার বা কোনো এক্সেপশনকে আমার জাভা প্রোগ্রাম থেকে আমরা যাতে হ্যান্ডেল করতে পারি।
তো এটা হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর কিন্তু কিছু অ্যাডভান্টেজ, তার 5টা পয়েন্ট। ওকে, তো আমরা এতক্ষণ পর্যন্ত সবটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? এতক্ষণ পর্যন্ত তোমার সবটা ক্লিয়ার হয়েছে? সবটা কিন্তু তোমার থিওরিটিক্যাল কনসেপ্টের উপরে, কিন্তু আজকে যা বললাম সবটা কিন্তু তোমার থিওরিটিক্যাল কনসেপ্টের উপরে। এতক্ষণ পর্যন্ত তোমার সবটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস স্যার। স্যার চেক এক্সেপশনের একবার এক্সাম্পলটা দেখাবেন? হ্যাঁ দেখাবো। আইও এক্সেপশন আর হচ্ছে এসকিউএল এক্সেপশন। আইও এক্সেপশন আর হচ্ছে এসকিউএল এক্সেপশন। ওকে ওকে স্যার। আর একটা আজকে লাস্ট কনসেপ্ট, তারপরে কাল থেকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। আজকে যেটা লাস্ট কনসেপ্ট, তারপরে আমরা একটু সেমিস্টারের কোশ্চেন দেখবো যে কি কি কোশ্চেন এসছে অ্যাকচুয়ালি। তো লাস্ট যেটা কোশ্চেন অনেক সময় পরীক্ষায় হয়তো বা পরীক্ষায় আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এরর অ্যান্ড এক্সেপশন। তাহলে আমরা এরর বলতে কি বুঝি আর এক্সেপশন বলতেই বা আমরা কি বুঝি? যদি কিন্তু অনেকটা সিমিলার টার্ম, তাই না? এরর বা এক্সেপশন, তাই না? অনেকটা সিমিলার, কিন্তু তাকে আমরা এরর বলবো আর তাকে আমরা এক্সেপশন বলবো। ডিফারেন্স তো আছেই, অবশ্যই ডিফারেন্স আসে, তো সেটা আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করি। তাকে আমরা এরর বলবো, তাকে আমরা এক্সেপশন বলবো। যদিও আমার এই এরর বা এক্সেপশন এটা ছোট্ট একটা হায়ারার্কি দেখায়, তাহলে কাকে এরর কাকে এক্সেপশন বলা হয় আমরা বুঝতে পারবো। আমাদের জাভা এক্সেপশন যে ক্লাস, তো জাভা এক্সেপশন ক্লাসের তোমার তো অনেক একটা বড় একটা হায়ারার্কি আছে। কিরকম হায়ারার্কিটা তো একটু দেখো জাস্ট। আমার যেটা সব থেকে রুট যে ক্লাসটা, মানে কিন্তু বেসিক্যালি এক্সেপশন ক্লাসের একটা হায়ারার্কি। হ্যাঁ, আমার যেটা তোমার রুট যে ক্লাসটা তার নাম হচ্ছে থ্রোয়েবল ক্লাস। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখতে হবে এই হায়ারার্কিটা, থ্রোয়েবল ক্লাস। তো থ্রোয়েবল ক্লাস থেকে তোমার ডিরাইভ করছে বা ইনহেরিট করছে, এইভাবে তোমার থাকে অ্যারোটা। একটা তোমার হচ্ছে এক্সেপশন ক্লাস, ঠিক আছে, আর একটা হচ্ছে এরর ক্লাস, এটা হচ্ছে এরর। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি যে এরর বা এক্সেপশন যে দুটো ক্লাস আছে, মানে বোথ এরর বা এক্সেপশন তোমার যে দুটো ক্লাস আছে বা সাব ক্লাস আছে, তারা তোমার কার থেকে ডিরাইভ করছে? না থ্রোয়েবল থেকে। তো থ্রোয়েবল তো একটা ক্লাস, তাই না? এটা ক্লাস, তার আমি তাদেরকে সাব ক্লাস বলতে পারি, সাব ক্লাস বলতে পারি এক্সেপশন বা এটাকে তোমার সাব ক্লাস বলতে পারি। তাহলে আমার এরর বা এক্সেপশন যে সাব ক্লাসটা, তারা অ্যাকচুয়ালি তোমার থ্রোয়েবল ক্লাস থেকে কিন্তু তারা তোমার ডিরাইভ করছে, তাই না? এবার এই এক্সেপশনটাকে যদি আমি এবার ক্লাসিফাই করি, তখন দেখো তার আন্ডারে তোমার পড়ছে আইও এক্সেপশন। একটু জাস্ট বোঝার চেষ্টা করি হায়ারার্কিটা। এটা মধ্যে তোমার আইও এক্সেপশন ক্লাস পড়ছে, এর মধ্যে দেখো আমার এসকিউএল এক্সেপশন পড়ছে, তাই না? এর মধ্যে আমার দেখো পড়ছে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, ঠিক আছে, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, ডিফারেন্ট টাইপের যে এক্সেপশনগুলো আছে সব পড়ছে। এর মধ্যে আমাদের পড়ছে রান টাইম এক্সেপশন। ভালো করে দেখো, রান টাইম এক্সেপশন কিন্তু ক্লাসের নাম আমরা পড়েছিলাম, তাই না? রান টাইম এক্সেপশন, ঠিক আছে। এই রান টাইম এক্সেপশনের আন্ডারে আবার পড়ে তোমার অ্যারিথমেটিক এক্সেপশন। এই রান টাইম এক্সেপশনের আন্ডারে তোমার পড়ছে আমাদের নাল পয়েন্টার এক্সেপশন। ভালো করে বুঝে দেখো তো, এই অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশনকে আমরা দেখো একটা জায়গায় তুমি ব্যবহার করেছিলাম এই আন্ডার দ্য রান টাইম এক্সেপশন। কার মধ্যে বলো তো দেখি? স্যার আনচেকড এক্সেপশন, এক্স্যাক্টলি, আনচেকড এক্সেপশন, নাম্বার ফরম্যাট এক্সেপশন। দেখো একটু আনচেকড এক্সেপশন যখন পড়েছিলাম, তখন বলেছিলাম যে এক্সটেন্ডেড ফ্রম দ্য java.lang.runtime exception। আমার কি এক্সাম্পল দিয়েছিলাম? অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার, অ্যারে ইন্ডেক্স, আউট অফ বাউন্ড। তাহলে এখন দেখো অ্যারিথমেটিক এক্সেপশন দেখো তোমাদের এটা কার থেকে তোমার ডিরাইভ করছে? তাহলে এই এক্সেপশনটা তোমার কার থেকে এক্সটেন্ড করছে? রান টাইম থেকে এক্সটেন্ড করছে, ঠিক আছে। তো নাম্বার ফরম্যাট এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, সব কিন্তু আমাদের রান টাইম এক্সেপশন থেকে তোমার কিন্তু ডিরাইভ করছে। ওকে, আর এরার যে আমার ক্লাসটা রয়েছে, সাব ক্লাসটা রয়েছে,
তার থেকে তোমার ডিরাইভ করেছে যে ক্লাসগুলো, যে এরার ক্লাসগুলো, তার নাম প্রথমটা তোমার হচ্ছে স্ট্যাক ওভারফ্লো এরার। আমি এখানে কেন লিখলাম, তার কারণ এটা লেখা মানে হচ্ছে যে আমি কিছু এক্সাম্পল জানতে পেরে যাবো, যে আমার এরারে কিছু এক্সাম্পল আর আমার এক্সেপশনে কিছু এক্সাম্পল আমরা আগে দেখেছি। তো স্ট্যাক ওভারফ্লো এরার, ওকে, ভার্চুয়াল মেশিন এরার, তো ডিফারেন্ট টাইপের এরার কিন্তু এক্সাম্পল এগুলো, হ্যাঁ। ভার্চুয়াল মেশিন এরার, ওকে, আর হচ্ছে আউট অফ মেমোরি এরার। আমরা এই আউট অফ মেমোরি এরারটাকে নিয়ে আমরা কাজ করি বা আমরা ফেস করি অনেক সময়, আর এই স্ট্যাক ওভারফ্লো এরারটাকে আমরা কিন্তু ফেস করি, কিন্তু এই ভার্চুয়াল মেশিন এরারটা কিন্তু আমরা ফেস করি না। এই টার্মটার সঙ্গে কিন্তু আমরা মানে ওয়াকিবল নেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্লাউড কম্পিউটিং এর একটা কনসেপ্ট, ভার্চুয়াল মেশিন, ওকে, ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট ভার্চুয়াল মেশিন, তার কনসেপ্ট এসছে। যাই হোক, ওটা অন্য কথা, অন্যভাবে আমরা তো ভাববো। তো তো এই হচ্ছে আমাদের জাভা এক্সেপশন ক্লাসের একটা হায়ারার্কি, ওকে। এটা তোমার হচ্ছে হায়ারার্কি অফ জাভা এক্সেপশন ক্লাস, এক্সেপশন ক্লাস, কারণ এটা আমাদের তোমাদের কিন্তু পরে আমাদের কাজে লাগবে। আর আমি এখানে একটা ছোট্ট এটা আমি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড না করে আমি এটাকে তোমার করে দিই ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ডের আন্ডারে তাকে ডিরাইভ করে তোমার আর দুটো এক্সেপশন, নামগুলো হচ্ছে এবার একটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, আর একটা হচ্ছে আমাদের দেখো স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। মনে পড়ছে নাম দুটো? একটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, একটা তোমার দেখো স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এত বড় বড় নাম লিখতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তোমার আরেকটা তোমার হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, আউট অফ বাউন্ড এক্সেপশন। তাহলে এই হায়ারার্কি কিন্তু ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ, এরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এই হায়ারার্কিটা। তাহলে কিন্তু এরার আর এক্সেপশনের মধ্যে কিন্তু তোমার ডিফারেন্সটা কিন্তু তোমার অর্ধেকটা হয়েই গেল এখান থেকে, তাই না? দেখো অর্ধেকটা কিন্তু হয়েই গেল ডিফারেন্সটা। আমি এবার এটা এবার তোমার ডিফারেন্সের মতো করে বলবো, ঠিক আছে? চলো এবার তোমার ডিফারেন্স আমরা আসি, এবার আমরা ডিফারেন্সে আসি, এরার ভার্সেস এক্সেপশন। তো ফার্স্ট তোমার চলে আসি এরারস এর কনসেপ্টে, খুব ছোট্ট করে আমরা বলবো এরারস, হোয়াট ইজ এরারস, তারপরে বলবো এই আমরা তো এক্সেপশন কিন্তু জানি আমরা। ফার্স্ট তোমার চলে আসবো এরারের কনসেপ্ট। তো এরারটা হচ্ছে একটা, এক কথায় বলতে গেলে যে একটা এক্সেপশনাল একটা সিনারিও, এক্সেপশনাল একটা সিনারিওকে আমরা বলছি এরার। আর যে এক্সেপশনাল সিনারিওটা কিন্তু হচ্ছে আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল কার না, অফ দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে কিন্তু আউট অফ কন্ট্রোল একটা এক্সেপশনাল একটা সিনারিও, তাকে আমরা এক কথায় বলতে পারছি এরার। আর যে এরারটায় কিন্তু আমরা শুড নট caught or handled, যে এটা কিন্তু আমরা তোমার কটও করতে পারি না আবার হ্যান্ডেলও করতে পারি, ওকে। তাহলে আমরা যে এরার গুলো পড়ে এসেছি, যে সেটা কিন্তু আমরা পড়েছি সিনট্যাক্স এরার বা রান টাইম এরার। তাই এখানে কিন্তু এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে একটা এক্সেপশনাল একটা সিনারিও যেটা আউট অফ কন্ট্রোল অফ দ্য অ্যাপ্লিকেশন আর শুড নট বি কট অর হ্যান্ডেলড। যেমন তোমার ধরো নাও স্ট্যাক ওভারফ্লো এরার বা ভার্চুয়াল মেশিন এরার বা আউট অফ মেমোরি এরার, যে কিন্তু অ্যাকচুয়ালি এরার, এরার বলতে তোমার এটাকে বোঝায়। আর এই এরারটা যে কোনো মানে এই যে টাইপের তোমার যে এরারটা, এটা কিন্তু তোমার টিপিক্যালি কজড বাই দ্য এনভায়রনমেন্ট। এই যে তোমার এরারটা আমরা পড়ছি সেটা কিন্তু তোমার টিপিক্যালি কজড বাই দ্য এনভায়রনমেন্ট। তো টিপিক্যালি কজড বাই দ্য এনভায়রনমেন্ট, তার রিজনটা কেন এনভায়রনমেন্ট বলছি, তার এনভায়রনমেন্ট বলছি তোমাকে এই মানে কনটেক্সটে বলছি যে আমার অ্যাপ্লিকেশনটা কোন এনভায়রনমেন্টে রান করছে, হ্যাঁ, আমার কোন এনভায়রনমেন্টে, কোন অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্টে রান করছে আমার এই অ্যাপ্লিকেশনটা।
তার উপর কিন্তু টিপিক্যালি আমার কিন্তু এটা কিন্তু তোমার ডিপেন্ড করছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কজ। আর এইটা অ্যাকচুয়ালি আমার এই এক্সাম্পল যদি আমরা এখন এক্সাম্পল বলি, আমার এরারে যদি আমরা এক্সাম্পল বলি, তাহলে এরারে এক্সাম্পল বলতে দেখো আমরা তোমার বলতে পারি যে স্ট্যাক ওভারফ্লো এরার্স, স্ট্যাক ওভারফ্লো এরার্স। ওকে, আমরা এক্সাম্পল তোমার বলতে পারি ভার্চুয়াল মেশিন এরার, ভার্চুয়াল মেশিন এরার। আমরা এক্সাম্পল তোমার বলতে পারি আউট অফ মেমোরি এরার, আউট অফ মেমোরি এরার। ওকে, সব কিন্তু আমাদের এরার্স এর এক্সাম্পল, ঠিক আছে, আমাদের কিন্তু এরার্স এর এগুলো হচ্ছে এক্সাম্পল। তো এবার এরারকে আমরা মানে ধরতে পারি না, তাকে আমরা হ্যান্ডেলও করতে পারি না। আমার অ্যাপ্লিকেশন থেকে কোনো মেসেজ ধরতেও পারে না, তাকে কিন্তু মানে হ্যান্ডেলও করতে পারে। ওকে, এবার যদি তোমার চলে আসি যদি আমরা এক্সেপশনের কনসেপ্টে, তো এক্সেপশন কিন্তু বেসিক্যালি একটা এক্সেপশনাল কন্ডিশন, এটা কিন্তু একটা এক্সেপশনাল কন্ডিশন যেটা অকার করে আমার প্রোগ্রামটা যখন এক্সিকিউশন করে তখন। তো রান টাইম এরার্স থেকেই তো এক্সেপশন আসে। আর এই রান টাইম এরার কখনো অকার করে না যখন তোমার কোডটা যখন রান করছে, তাহলে অ্যাকচুয়ালি আমার এক্সেপশন তোমার কিন্তু অকার করছে কখন না, ডিউরিং দ্য এক্সিকিউশন অফ আ প্রোগ্রাম। আর এক্সেপশন গুলোকে আমরা কিন্তু মানে ধরতেও পারি, হ্যান্ডেলও করতে পারি, যার থ্রু দিয়ে তার নাম হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক। তো এক্সেপশন হ্যান্ডেল করার জন্য কিন্তু বেসিক্যালি আমরা ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করি, যেটা আমরা কালকে দেখাবো যে ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করে কি করে আমরা এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করতে পারি। আর এক্সেপশনকে আমরা আবার ফার্দার ডিভাইড করতে পারি টু টাইপে, যেমন চেকড এক্সেপশন, আনচেকড এক্সেপশন। কাকে চেকড এক্সেপশন বলা হয়, কাকে আনচেকড এক্সেপশন বলা হয় আমরা দেখেছি, তার আমরা টাইপ বলতে পারবো, এক্সাম্পল বলতে পারবো। আর নর্মালি যদি আমরা বলি যে এক্সাম্পল অফ দ্য এক্সেপশন, তার মধ্যে হতে পারে আমাদের আইও এক্সেপশন বা নাল পয়েন্টার এক্সেপশন বা অ্যারিথমেটিক এক্সেপশন, আমরা বলতে পারি অ্যাজ এক্সাম্পল অফ আ এক্সেপশন। তাহলে যদি আমরা ডিফারেন্স যদি আমরা করতে চাই এরার আর এক্সেপশনের মধ্যে, আমরা বলতে পারি যে এরারটা হচ্ছে মানে এরারটা কিন্তু তোমার বেসিক্যালি এনভায়রনমেন্টের জন্য আসতে পারে, যাকে আমরা যেটা কিন্তু মানে রিকভারেবল নয়। আর এক্সেপশন তোমার কিন্তু অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে, মানে অ্যাপ্লিকেশনের কারণে তোমার কিন্তু এক্সেপশন আসতে পারে, আর যেটা কিন্তু মানে যেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। তাহলে এরার কিন্তু রিকভারেবল নয়, কিন্তু আমার এক্সেপশন কিন্তু ক্যান বি হ্যান্ডেলড অর রিকভারেবল। ওকে, কিন্তু আমার এরার কিন্তু তোমার রিকভারেবল নয়। আমার এরারটা আসে আমার এনভায়রনমেন্টের জন্য, আর এক্সেপশনটা আমার কিন্তু আসে অ্যাপ্লিকেশনের প্রবলেমের জন্য, যাকে আমরা ধরতেও পারি, যাকে আমরা রিকভারও করতে পারি বা রিকভারেবল আমরা করতে পারি বা হ্যান্ডেল করতে পারি। কিন্তু এরাকে কিন্তু আমরা তোমার ধরতেও পারি না, আবার রিকভারও কিন্তু আমরা করতে পারি না বা হ্যান্ডেলও করতে পারি না। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এরার অ্যান্ড এক্সেপশন। ওকে, বোঝা গেছে সবার পুরো কনসেপ্টটা? কাল থেকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং কিভাবে হয় জাভাতে তার রিজন গুলো বা তার কনসেপ্ট গুলো আমরা পড়বো কাল থেকে, যেখানে আমরা ডিফারেন্ট জাভা প্রোগ্রাম বা এক্সাম্পল দিয়ে আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্ট গুলোকে আমরা ডেমনস্ট্রেট করবো কাল থেকে। আমরা প্রোগ্রামিং স্টার্ট করবো এই এক্সেপশন হ্যান্ডলিং এর মধ্যে, আরো ডিফারেন্ট কনসেপ্ট আমরা পড়বো, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আমরা পড়বো। ওকে, তো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ে আসলাম বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট থেকে, তো দেখি তো আজকে যেটা পড়লাম তার থেকে কোনো কোশ্চেন আমরা কমন পাচ্ছি কিনা আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে। আজকে যা পড়েছি মানে আজকে আমরা বেসিক ইন্ট্রোডাকশন পার্ট পড়েছি, তো তার থেকে কোনো কোশ্চেন আমরা কমন পাচ্ছি কিনা, চলো দেখা যাক। দেখো 2023-এর কোশ্চেনটা আমি এখানে খুলেছি। তো 2023 তুমি একটু দেখো কোশ্চেনটা, দেখো যে কোশ্চেন নাম্বার 5, এক্সপ্লেন হাউ এক্সেপশন হ্যান্ডলিং ইজ অ্যাচিভড ইন জাভা। আমরা কালকে পড়বো এটা, ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা অ্যাচিভ করতে পারি, কিন্তু কিভাবে করতে পারি আমরা জানি না এখন, কালকে পড়বো। হোয়াট আর চেকড অ্যান্ড আনচেকড এক্সেপশন আজকে পড়লাম, ডিফারেন্স বলে তাও লিখতে পারবো। আর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং এক্সেপশন হ্যান্ডলিং ইন জাভা, একটা কি পড়েছি আমরা যে আমার এক্সেপশন হ্যান্ডলিং করার কি অ্যাডভান্টেজ, 5টা পয়েন্ট বলেছি, তাই না? নর্মাল সিকোয়েন্স থাকবে আমার সেখানে, হ্যাঁ আমাদের আরো তোমার 4টে আমি পয়েন্ট বলেছি। তো দেখো তোমার একটা বড় কোশ্চেন কিন্তু এখান থেকে আমরা কমন পাচ্ছি, আমার শুধুমাত্র এক্সেপশনের পার্ট থেকে, আর কিছু কোশ্চেন এখান থেকে আসেনি। এক্সেপশন থেকে একটা বড় কোশ্চেন এসছে, আর এখানে তুমি দেখি 2 নম্বরের কোশ্চেনে কিছু কমন পাচ্ছি কিনা আমরা এক্সেপশন থেকে, না কিছু এখানে কমন পাচ্ছি না। আমাদের তারা কিন্তু কোশ্চেন একটা বড় কোশ্চেন আমরা কমন পেয়েছি। ওকে, আমরা 2022-এর কোশ্চেনে চলে যাই। 2022-এর কোশ্চেন,
তো দেখি তো কি আসছে এখান থেকে, এক্সেপশন থেকে তোমার কি এসছে। আমরা এখনো পর্যন্ত দেখো হোয়াট ডু মিন বাই চেকড অ্যান্ড আনচেকড এক্সেপশন, বুঝতে পারছো। আর রাইট দ্য ইউজ অফ থ্রো স্টেটমেন্ট ইন এক্সেপশন হ্যান্ডলিং, এটা আমরা কালকে পড়বো। আমাদের থ্রো স্টেটমেন্ট, ওকে, ট্রাই ক্যাচ ব্লকের কি কাজ, ফাইনালি স্টেটমেন্টের কি কাজ, কালকে আমরা পড়বো, কালকে আমরা ওটাকে শেষ করবো এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্টটাকে। তো রাইট দ্য ইউজ অফ থ্রো স্টেটমেন্ট, এটা কিন্তু আমরা এখনো পড়িনি, কালকে পড়বো আমরা। আর চেকড আনচেকটা কিন্তু আমরা পড়ে ফেলেছি আজকে, ওকে। তো এটা গেল। আর কোনো কোশ্চেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। আর তার একটু আগের বছরে যাই, জাভার 2021-এর কোশ্চেনে যাই, ঠিক আছে। 21-এর কোশ্চেনে যাই, তখন তোমার অন্য সিলেবাস ছিল, যাই হোক। তো আমার এক্সেপশন হ্যান্ডলিং তো আর চেঞ্জ হবে না, একই রকম থাকবে। তখন তোমার কিন্তু জাভা ছিল না, তখন তোমার কিন্তু C++ ছিল। আর C++ তোমার কিন্তু অ্যাকচুয়ালি এক্সেপশন হ্যান্ডলিং ছিল। তোমার দেখো একটা কোশ্চেন দেখো, হোয়াট ইজ এক্সেপশন, হাউ ইজ অ্যান এক্সেপশন হ্যান্ডেলড ইন C++, সেম প্রসিডিউর। C++ তোমার যেভাবে আমরা হ্যান্ডেল করি এক্সেপশন, ট্রাই ক্যাচ ব্লক দিয়ে, আমরা তোমার সেম ভাবে কিন্তু হ্যান্ডেল করি ট্রাই ক্যাচ ব্লক দিয়ে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম ইন আ প্রোগ্রাম, আমরা পড়ে এসেছি, ওকে। আর রাইট আ সিম্পল C++ প্রোগ্রাম দ্যাট হ্যান্ডেলস ডিফারেন্ট টাইপ অফ এক্সেপশন, ওইটা আমরা জাভা দিয়ে আমরা পড়বো। আর রাইট ডাউন দ্য ফাংশন অফ ট্রাই, থ্রো অ্যান্ড ক্যাচ, আমরা নামটা শুনেছি ট্রাই ক্যাচ ব্লকে, থ্রোর নামটাও শুনেছি, কিন্তু কিভাবে তারা কি কাজ করে বা তাদেরকে দিয়ে কিভাবে তোমার এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করা হয় সেটা আমরা জানি, ওকে। তো আর তো মানে পিছনে যাওয়ার দরকার নেই, কারণ সব আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, মানে C++ এ তোমার কোশ্চেন গুলো আছে এখানে। আর জাভা তোমার কিন্তু 5th সেমিস্টারে থাকতো আগের পুরোনো সিলেবাসে। তো সেখান থেকে তোমার আমরা জাভার ইয়ে আমরা পাবো। তো সেখানে তোমার সিলেবাসটা খুব লেন্দি সিলেবাস ছিল, যাই হোক। তো আমরা যা দেখলাম যে এক্সেপশন হ্যান্ডলিং থেকে কিন্তু একটা বড় কোশ্চেন পরীক্ষায় আসবে, তাই না। তো অতএব ভালো করে যদি আমরা এটাকে করতে পারি, এই চ্যাপ্টারটা যদি ভালো করে পড়তে পারি এক্সেপশন হ্যান্ডলিং, হয়তো খুব অল্প কিছু পড়েও কিন্তু আমরা একটা বড় কোশ্চেনকে আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো পরীক্ষা। খুব যে টাফ তা কিন্তু হবে না। তো আজকে যা পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আমরা কমন পেয়েছি, তাই না, তাই তো কমন পেয়েছি তো কোশ্চেন আজকে যা পড়েছি তার থেকে। তো কালকে আমরা রেস্ট পার্টটা আমরা কালকে কভার করবো, ওকে। বলো কোনো কোশ্চেন থাকলে তোমাদের বলো, আজ কিন্তু আমাদের পার্ট কিন্তু কমপ্লিট।